ঘটনাটা বেশ পুরনো। তখন আমি ক্লাস 6 या 7 পড়ি। তখন বাঁকুড়া আরেকটু গ্রাম ছিল। ওনার বাড়িটা ছিল হচ্ছে দোতলা বাড়ি, আশপাশটা ফাঁকা ছিল। এবারে বাউন্ডারিটা যেখানে শেষ হচ্ছে তার পাশে একটা বাগান ছিল, আর বাগানটা যেখানে শেষ হচ্ছে তার পাশে একটা পুকুর ছিল, নিজেদের পুকুর। আমরা যখন পুকুর থেকে স্টার্ট করি তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। তো আমরা ঘুরে দেখি যে একটা লোক আমাদের সাইকেলটা থেকে একটু দূরে আসছে। আবার কিছু দূর যাওয়ার পর একটা লোক সামনে থেকে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে। বাগানের ভেতর দিয়ে যে ওই রাস্তাটাতে যদি আমরা সন্ধ্যাবেলা যেতাম তাহলে সে আমাদের পিছনে থাকতো। ঘটনাটা শুরু হয় শুক্রবার দিন রাত থেকে। রাত্রিবেলা নর্মাল যেরকম আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ এই 3:20-25 নাগাদ আমার মোবাইল বাজছে। বলছে এখন 3:30 বাজে। লাস্ট 1 ঘন্টা ধরে পিসির ঘরের ওদিক থেকে দেওয়ালে কন্টিনিউয়াসলি ব্যাঙ্গিং হচ্ছে। গল্পওয়ালা, দ্য রিয়েল প্যারানরমাল এক্সপিরিয়েন্স। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পওয়ালা। আর গল্পওয়ালার আজকের হরার পডকাস্টে আমাদের সাথে আছে সুবীর চৌধুরী। আজকের এপিসোডে সুবীর তার নিজের লাইফের দুটো মারাত্মক লেভেলের স্পাইন চিলিং রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেছে। এটুকু বলতেই পারি, দুটো ঘটনার সাথেই আপনারা মারাত্মকভাবে কানেক্ট করতে পারবেন। ভয়ানক একটা হরর পডকাস্ট কিন্তু আজকে রাত্রে আপনাদের জন্য অপেক্ষা করছে। তাই আজকের এপিসোড আপনারা এই মুহূর্তে কোথা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানান, তার সাথে লাইক বাটনটাও প্রেস করুন। আর আপনারাও যদি চান আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ প্যারানরমাল ইনসিডেন্ট আপনারা আমার সাথে অথবা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করবেন, তাহলে অবশ্যই গল্পওয়ালার অফিসিয়াল ইমেল আইডি storytellerorithro@gmail.com এবং আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারেন। এখন ঘড়িতে রাত 9টা আর আমি অরিত্র থাকছি আপনাদের সাথে আরও একটা মারাত্মক হরর পডকাস্ট নিয়ে। হ্যালো সুবীর। হ্যালো, ওয়েলকাম টু গল্পওয়ালা। থ্যাংক ইউ। কেমন আছো? ভালোই আছি। তোমার চ্যানেল আমি দেখি, ভালো লাগে, এবং কিছু কিছু ঘটনা যেগুলো দেখাও তুমি, যারা এসে বলে তাদের সঙ্গে কিছু রিলেশনও আমি করতে পারি, যার জন্যই আমি এখানে এসেছি। এবং ভালো লাগে তোমার চ্যানেল দেখতে শুনতে। থ্যাংক ইউ। তো তুমি কোথা থেকে আসছো? আমি আসছি বেলেঘাটা থেকে। বেলেঘাটা খুব কাছাকাছিই থাকো। তো তোমার সাথে যখন আমার প্রথম দিন কথা হয়েছিল, তুমি সেই দিন আমাকে জানিয়েছিলে যে তোমার লাইফে বেশ কয়েকবার তুমি এমন কিছু এক্সপিরিয়েন্স করেছো যেগুলো বেশ আনন্যাচারাল বা ন্যাচারাল নয়। সাধারণত এরকম ঘটনা তো সবার সাথে ঘটে না। তো তুমি এটা আমাকে জানিয়েছো যে তোমার ছোটোবেলাতেও এমন কিছু ঘটেছে যেখানে তুমি নিজের চোখে এমন কিছু দেখেছো যেগুলো খুব অস্বাভাবিক। এবং তারপর বহু বছর পর রিসেন্ট 2025-এও তোমার লাইফে এমন কিছু ঘটেছে যেখানে তোমার সাথে সাথে শুধু তুমি একা নয়, তোমার ফ্যামিলিও জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে। তো আমি এই দুটো ঘটনাই শুনবো আজকে। একদম শুরু থেকে বলো, তুমি যে তোমার লাইফে যে ফার্স্ট এক্সপিরিয়েন্স করেছিলে সেখান থেকে সেই ঘটনাটাও শুনবো, প্লাস এই ঘটনাটাও শুনবো যেটা এই বছর ঘটেছে তোমার সাথে। ওকে, তো একদম শুরু থেকে বলো কি হয়েছিল। একদম শুরু থেকেই শুরু করছি। যে আমার জীবনের যে প্রথম যে ঘটনাটা, যেটা আমার বলতে পারো যে আমার জীবনে ঘটা দেখা, তখন অনেক ছোট ছিলাম, তো সেরকম তো বুঝতে পারিনি যে এটাই প্যারানর্মাল বা এটাই কিছু ওই ধরনের। কিন্তু ওটাই প্রথম ঘটনা ছিল যেটা আমার সঙ্গে ঘটে। ঘটনাটা বেশ পুরনো। তখন আমি ক্লাস 6 या 7 পড়ি। আমার মা ছিলেন
সরকারি কর্মচারী, নার্সে ছিলেন, নার্সিং ইয়েতে ছিলেন। তো উনি যেহেতু সরকারি কর্মচারী ছিলেন সেহেতু ওনাকে কিছু কিছু জায়গায় ট্রান্সফার হতে হতো। জেনারেলি সরকারি কর্মচারীদের ট্রান্সফার হতে হয়। তো এই জন্যই কাজের সূত্রে উনি একবার বাঁকুড়া সাইডে ট্রান্সফার হয়েছিলেন। তো আমরা তখন আমাদের ছোটোবেলাটায় তোমার মনে আছে যখন আমাদের গরমের ছুটি পড়তো তখন আমরা মামা বাড়িতে বা কারো কোথাও ঘুরতে যেতাম ফ্যামিলির সাথে। তো যেহেতু মা আমার সঙ্গে থাকতেন না, তো আমার কাছে ঘুরতে যাওয়ার জায়গা ছিল মায়ের কাছে। আচ্ছা, হ্যাঁ। আমি ঘুরতে যেতাম মায়ের কাছে, মা আমাকে নিয়ে যেতেন বা বাবা পৌঁছে দিয়ে আসতেন। অনেক সময় বাবা পৌঁছে দিয়ে আসতেন, অনেক সময় মা ছুটি পড়ার আগে চলে আসতেন, এসে আমাকে নিয়ে যেতেন। তো এরমই একটা গরমের ছুটিতে আমি মায়ের ওখানে গেছি, মায়ের ওখানে থাকবো, মায়ের সাথে থাকবো বলে। তো জায়গাটার বর্ণনাটা একটু দিয়ে দিই, তাহলে তুমি বুঝতে পারবে। আজ থেকে ঘটনাটা তো অনেক দিনে পুরনো, যখন আমরা ছোট তখন বাঁকুড়া আরেকটু গ্রাম ছিল, একটু ওরকমই ছিল। তো মায়ের যেখানে ট্রান্সফার হয়েছিলেন সেই হসপিটালটা ছিল হচ্ছে গ্রামের এই শহরের থেকে একটু বাইরে, ওটা মফস্বল এরিয়া ছিল, একটু বাইরে ছিল। তো আমি গিয়ে মায়ের সঙ্গেই থাকতাম। আর মায়ের ওখানে যারা বন্ধুবান্ধব ছিলেন তারা লোকাল ছিলেন, তাদের বাড়িও আশেপাশেই ছিল, তারা ওখান থেকে তাদের বাড়ি থেকেই ন্যাচারালি যাতায়াত করতেন। তো এরকম মায়ের ওখানে মায়ের 2-3 জন বন্ধু ছিলেন। তার ভেতরে একজন ছিলেন যার ছেলে আমার সমবয়সী ছিল। মানে আমিও যে ক্লাসে পড়তাম সেম ক্লাস, একই বয়স। তো জেনারেলি যেহেতু সমবয়সী সেহেতু আমাদের ভেতরে একটা বন্ধুত্ব ছিল। আমি যখন ওখানে যেতাম ওর সঙ্গেই ঘুরতাম, ওর সঙ্গেই খেলতাম। আর ও যখন যদি কোনো দিনও কলকাতায় আসতো, ও কলকাতায় এখানে মামাবাড়ি মানিকতলায়, তো ও যখন এখানে আসতো ও আমাদের বাড়িতে আসতো, একসঙ্গে খেলতাম। তো যাতায়াত ছিল। তো এরমই একটা গরমের ছুটিতে যখন আমি মায়ের কাছে গেছি তখন মা হঠাৎই একদিন বললেন যে চল একবার শনি রোববার করে, ওই বন্ধুর নাম আমি বলছি না, ওনার বাড়িতে যাই, গিয়ে 2-3 দিন থেকে আসি। এখন তো শনি রোববার করে আমি শনি রোববার ছুটি নিয়েছি। অ্যাজ তো হসপিটালে তো এরকম কোনো ছুটি হয় না, যে উইকডেজ বলে তো কিছু হয় না। যদি কল থাকে আমি চলে আসতে পারবো, কারণ আমি আশেপাশেই থাকবো, যদি কল পড়ে আমি চলে আসবো। তো বললাম ঠিক আছে চলো যাই, একসঙ্গেই যাওয়া যাক। তো আমি আর মা ওইখানে গেলাম ওনার বাড়িতে। ওনার বাড়িটা ছিল হসপিটাল থেকে আরও ওই 10-12 কিলোমিটার, 10-15 কিলোমিটারের মধ্যেই। তো আমরা গিয়ে পৌঁছাই এরকম দুপুরবেলা করে আমরা বেরিয়েছিলাম, বিকেল নাগাদ গিয়ে ওনার বাড়িতে গিয়ে আমরা পৌঁছাই। ওনার বাড়িটা একটু বলে নিই আমি তোমাকে। ওনার বাড়িটা ছিল হচ্ছে দোতলা বাড়ি, আশপাশটা ফাঁকা ছিল। দোতলা বাড়ির পাশে, ওনাদের বাড়ির চৌহদ্দিটা যেখানে শেষ হচ্ছে, বাড়ির বাউন্ডারিটা যেখানে শেষ হচ্ছে, তার পাশে একটা বাগান ছিল, লম্বা বাগান ছিল একটা, নিজেদেরই বাগান, ওটা ওদের নিজেদের বাগান ছিল। আর বাগানটা যেখানে শেষ হচ্ছে তার পাশে একটা পুকুর ছিল, নিজেদের পুকুর। তো যখন আমরা ওর বাড়িতে পৌঁছাই তখন এরকম রাত হয়ে গেছে, সন্ধ্যা নেমে গেছে, রাত হয়ে গেছে। তো যে আমার বন্ধু ছিলেন সে বলল যে চল আজকে আর একটু করে আশপাশ থেকে ঘুরে আসি, বেশি দূর যাবো না, কালকে তোকে একটা নতুন কাজ করতে নিয়ে যাব। তো আমি বললাম যে কী কাজ? বলে চল না তোকে দেখাবো, তোরা তো শহরের মানুষ, এগুলো তো জানিস না বা করিস না, ভালো লাগবে। আমি আচ্ছা ঠিক আছে। তো পরের দিন সকালবেলা এরকম উঠে আমরা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু আশেপাশ থেকে ঘুরে টুরে এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ও দেখি 2টো ছিপ নিয়ে এসছে। তো আমি ছিপ দেখে জিজ্ঞেস করলাম যে ছিপ নিয়ে কোথায় যাব? বলে আমাদের পুকুর আছে না, সেই পুকুরে তোকে নিয়ে যাব। তো ন্যাচারালি আমি বলেছিলাম যে আমি তো মাছ টাছ ধরা আমি পারি না, কিন্তু আমি জানিও না, কোনোদিনও দেখিও নি, আমি জানিও না, আমি পারবো না। চল না, আমি তো আছি, একসঙ্গে যাচ্ছি তো, যাক না, আমি যাই মাঝে মাঝে, তোকেও নিয়ে যাব, চ। আর তুই এখানে একা বসে করবি কি? তুই এসছিস আমার সঙ্গে ঘুরতে, আমার সঙ্গে খেলতেই, চল। ঠিক আছে। তো আমরা ওই একটা দুজনে ওর বাড়িতেই 2টো সাইকেল ছিল, 2টো সাইকেল নিয়ে আমরা পুকুরের দিকে গেলাম। তো যখন পুকুরে ওখানে পৌঁছলাম তখন দুপুর গড়িয়ে গেছে। তো হিসাব মতন সেটা মাছ ধরার সময় নয়, সকালবেলা যেতে হয় বা অন্য কোনো সময় হয়তো যেতে হয়। তো আমরা এমনি গেছিলাম, তখন তো আমরা ছোটো ছিলাম, একটা অ্যাডভেঞ্চার, একটা খেলার ছলে দুজনে মিলে গিয়ে
আর আমরা যারা শহরে থাকি না, তাদের কাছে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো খুব এক্সাইটিং লাগে। হ্যাঁ, আমরা দেখি না, আমরা এটা করি না, আমরা মানে আমাদের নিত্য জীবনে এগুলো রিলেটেড নয়, কিন্তু ওদের কাছে ওগুলো রিলেটেড, কেন সব কিছু হাতের সামনে রয়েছে এবং চাইলেই যেতে পারে। তো আমি আরও দুজনেই এক্সাইটেড ছিলাম যে নতুন কিছু করব। বিশেষ করে আমি তো জানতামই না ব্যাপারটা কী। তো গেলাম, তো যাওয়ার পরে একটা জায়গা দেখে, পুকুরের একটা জায়গা দেখে আমরা ছিপ নিয়ে বসলাম। তো এরকম অ্যাকচুয়ালি ছিপ নিয়ে বসলে কী হয়, তোমাকে পেশেন্স রাখতে হয়। কখন তোমার ফাতনাতে তুমি চার লাগিয়ে দিয়েছো সেটার দিকে তাকিয়ে থাকতে হবে, মুভমেন্ট ফলো করতে হয়। তো মাছ ওখানে আসছে কি আসছে না, তারপর যদি আশেপাশ থেকে বেশি আওয়াজ হয় তাহলেও মাছ আসবে না। তো যেহেতু একটু গ্রামের দিকে ছিল, তো সেহেতু আওয়াজ তো ওরকম ছিল না, পুকুর পাড়ে একটু আওয়াজটা কম সমই ছিল। আর যেহেতু ওটা নিজেদের পুকুর ছিল, যদি পাড়ার সবার মানে সার্বজনীন পুকুর হয় তাহলে ওখানে চান করতে আসে কেউ, বাসন টাসন মাজতে আসে। কিন্তু যেহেতু ওটা নিজেদের পুকুর ছিল, তো ওরা ওখানে কাউকে অ্যালাউ করতো না আর আসতেও না কি। তো আমি আরও গিয়ে ওরম বসে আছি। তো এরকম 3-4 ঘন্টা কাটার পর তো আমাদের প্রায় 1-2 মাছ আমরা পেয়েছি। ও বেসিক্যালি ওই পেয়েছে, আমি কিছু পাইনি। ওই 2-3টে মাছ পেয়েছে, 1-2 মাছ পেয়েছে। তো আমাদের সাথে একটা ছোট পাত্র মতন ছিল, যাতে আমরা মাছটা নিয়ে এসে মাছটা রাখার জন্য আমি পাত্রটা নিয়ে গেছিলাম। আর একটাতে চারা ফাড়া ছিল আর 2টো ছিপ ছিল আমাদের সাথে। তো ওরম হওয়ার পরে আমরা পাত্রটাকে সাইকেলে পিছনে রেখেছি। রাখার পরে একটা সাইকেলে আমি, একটা সাইকেলে ও। আমরা যখন পুকুর থেকে স্টার্ট করি তখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হয়ে গেছে আর অন্ধকারটা নামছে, আস্তে আস্তে অন্ধকারটা নামছে। আমরা তখনই ওখান থেকে স্টার্ট করি। ইচ্ছা ছিল একটু আগে চলে আসার, কিন্তু হয়ে ওঠেনি। ওই আরেকটু থেকে যাই, হয়তো আরেকটা মাছ হতে পারে তার জন্য। তো এরকম আমরা ওখান থেকে স্টার্ট করেছি দুজনে মিলে। মোটামুটি যেহেতু গল্প করতে করতে আসছি, আস্তে আস্তে সাইকেল চালাতে চালাতে বাগানের ভেতর দিয়ে আমরা আসছি। তো এরকম আসছি, হঠাৎ করে পিছনে আওয়াজ পেয়ে দেখি এমনি ঘুরে, যদি তোমার পিছন থেকে কেউ আসে তুমি বুঝতে পারবে যে কেউ একজন আসছে। সেটা গাড়ি হোক বা কোনো সাইকেল হোক বা কিছুই হোক। গ্রাম শহরে তো তোমার ওই সময় তো তোমার সাইকেলের পিছনে কোনো গাড়ি থাকবে না, কোনো মানুষই আসবে বা কোনো জানুয়ারি হয়তো গেল বা কিছু হলো। তো আমরা ঘুরে দেখি যে একটা লোক আমাদের সাইকেলটা থেকে একটু দূরে আসছে পায়ে হেঁটে। আচ্ছা। তো আমরা সাইকেল চালাচ্ছি, ঘুরে এরমভাবে তাকিয়ে দেখি যে সে আসছে। ঠিক আছে, আসছে, কেউ হয়তো আছে এই পাড়ারই, কেউ হয়তো হবে। তো আমরাও আসছি। তো তার থেকে আমাদের সাইকেল থেকে তার ডিস্টেন্সটা ধরে নাও এই 10 হাত মতন রয়েছে, 5-10, হ্যাঁ ম্যাক্সিমাম 10 হাত হবে, তার থেকে বেশি হওয়ার কথা নয় আমাদের যতটা আমরা বুঝতে পেরেছিলাম। তো এরকম আমরা আসছি, আবার কিছু দূর এগিয়ে গেছি, আবার ঘুরে দেখি সে আমাদের পিছনেই আছে। আচ্ছা। এবং আবার কিছুটা এগিয়ে তারপর যখন পিছনে ঘুরেছি তখন দেখি সে নেই। তো নেই, হয়তো সে ছিল, সে চলে গেছে। তো আমরা আবার সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছি। বাগানটা একটু ক্রস করার জন্য একটু সময় লাগে আস্তে আস্তে। তাছাড়া আমরা আস্তে আস্তে সাইকেল চালাচ্ছিলাম, রাস্তা তো এবড়ো খেবড়ো রাস্তা ছিল, যেরকম বাগানের রাস্তাটাই আমরা দেখে সন্ধ্যা রাত তোমার অন্ধকার হয়েছে, রাস্তা ঠিক করে দেখাও যাচ্ছে না। আমরা আস্তে আস্তে আসছি, আসার সময় দেখছি আবার কিছু দূর যাওয়ার পর একটা লোক সামনে থেকে দাঁড়িয়ে আমাদেরকে ডাকছে। আচ্ছা। এতক্ষণ সে আমার পিছনে ছিল। ওই সেম লোক স্যার? তার মুখ আমি দেখতে পাচ্ছি না, তার মুখটা অস্পষ্ট। সে আমার পিছনে ছিল, এতক্ষণ সে আমার পিছনে ছিল, কিন্তু এখন তাকে দেখছি সে আমার সামনে, সে আমার থেকে একটু দূরে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমরা দেখতে পাই সে আমাকে এরকম হাত নেড়ে ডাকছে। তা আমি আমার বন্ধুটাকে বললাম যে কে ডাকছে? তো বন্ধুটা বললো যে দরকার নেই, চল আমরা চলে যাই। তো আমরা এরকম রাস্তা দিয়ে সাইকেল ওনার পাশ থেকেই, ওনার যে দাঁড়িয়েছে আছে ওর পাশ থেকেই আমরা সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম। সে কিন্তু রাস্তার ওপরে আসেনি, যে রাস্তার সামনে যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সে রাস্তাটাকে গার্ড করে দাঁড়িয়ে আছে, এমন কোনো ব্যাপার নেই। সে রাস্তাটা থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে। মানে এরকম নয় যে আমি সাইকেল নিয়ে গেলে, আমরা দুজন সাইকেল নিয়ে গেলে তাকে ধাক্কা মারতে হবে, এরকম নয়। সে আমাকে অবস্ট্রাকল করে দাঁড়িয়ে নি, কিন্তু সে পিছনে দাঁড়িয়ে আছে, সে সাইডে দাঁড়িয়ে আছে।
তো আমরা ওই সাইকেলের ওখান থেকে রাস্তা দিয়ে স্ট্রেট বেরিয়ে গেলাম, বেরিয়ে বাড়ি চলে এসেছি সন্ধ্যাবেলা। আমরা যখন বাড়ি ফিরেছি তখন সন্ধ্যা হয়ে গেছে, পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে। 7টা নাগাদ, 6:30, 7টা 7:30 নাগাদ আমরা এরকম ম্যাক্সিমাম 7:30 হবে, তার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। তো এটা নর্মাল, আমরা তো কাউকে কিছু তখন বুঝতে পারিনি, আমরা জানি না, হয়তো একটা লোক দেখেছি, সে লোকটা হতেও পারে, কি আর ওসব কিছু যায় আসে না। আমরা নিজের মতন করে সন্ধ্যাবেলা খেলা করে আবার আড্ডা মেরে আমরা ছাদে শুতাম, গরমকালে ছাদে শুতাম, সেই ছাদে আমরা শুয়ে পড়েছি, নর্মাল সেই দিনটা চলে গেছে। তো এটা আমাদের নেশা হয়ে গেছিলো, মাছ ধরতে যাওয়াটা একটা নেশা ছিল, যে আজকেও যাব। পরের দিন থেকে আমি ওকে বলতাম, চল না একটুখানি যাই, কালকে তুই নিয়ে গেছিলে না, আজকেও যাব। তো পরের দিনও এরকম আমরা গেছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই আমরা গেছি। আবার আমরা ওইখানে পুকুর পাড়ে আবার ওই সেম জায়গাতেই আমরা ছিপ নিয়ে বসেছি, আবার সেই মাছের জন্য প্রতীক্ষা করেছি, আবার মাছ পেয়েছি, একটা দুটো যাই পাই না কেন, প্রফেশনাল তো আমরা ছিলাম না, আমরা খেলার চলেই গেছিলাম, তো পেয়েছি। আবার আমরা সন্ধ্যাবেলা যখন ওরমভাবে ফিরছি, প্রতিদিন আমাদের সঙ্গে ঘটনাটা ঘটতো। আমরা যখন ফিরতাম তখন ওই লোকটি নয় আমাদের পাশে থাকতো, রাস্তার পাশে থাকতো, নয় আমরা ফিরছি আমাদের সাথে সাথে আসতো। তো আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি। আচ্ছা, এটা সেকেন্ড দিনও হয়েছে। আচ্ছা, আমরা সাইকেল চালিয়ে যাচ্ছি, তো একটা মানুষ পায়ে হেঁটে কতটা স্পিড নিতে পারে যে সেই সাইকেলের সাথে সাথেই চলতে পারবে, এ তো নয় যে আমরা সাইকেল একদমই আস্তে আস্তে চালাচ্ছিলাম। একটা নর্মাল স্পিড তো আমরা মেনটেন করছিলাম। তো একটা নর্মাল স্পিড যদি আমি মেনটেন করি, তাহলে সে মানুষটা তো কোনো সময় এতটা স্পিডে চলতে পারে না যে সে সবসময় আমার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলবে। কারেক্ট। সে নয় অনেকটা দূর পিছিয়ে যাবে, আমরা দাঁড়ালে সে আবার একটু নয় কাছে আসবে, এরকম নয়। আমরা যাচ্ছি, সে আমার পিছন আসছে, আমরা এগিয়ে যাচ্ছি, সে আমার পিছন আসছে। তো সেকেন্ড দিন সেম জিনিস, আমরা এরমভাবেই ফিরেছি, ও আমার সঙ্গে আমাদের পিছনই এরমভাবে এসছে। এবং এসছে হচ্ছে বাগানটা যতটা হতো, বাগানটার পরে ওদের বাড়িটা শুরু হতো, বাড়ির বাউন্ডারিটা শুরু হতো। তো ঠিক বাউন্ডারিটা পর্যন্ত এসে আমরা যখন বাগানটা ছেড়ে বেরিয়ে যেতাম, তখন আর সে আমাদের সাথে আর আসতো না। এই নয় যে বাউন্ডারিটা শেষেই ওর বাড়িটা, এটা নয়। বাউন্ডারিটা যেটা শুরু হচ্ছে, বাউন্ডারিটাও বেশ বড়, মানে বাউন্ডারি থেকেও আমাকে ওদের বাড়িতে পৌঁছাতে হলে একটু যেতে হবে। এই নয় যে বাড়ির লাগোয়াই বাউন্ডারিটা, না, বাউন্ডারি থেকে ওর বাড়িটাও একটু দূরে। তো সে কিছুতেই বাউন্ডারিটা ক্রস করতো না। আচ্ছা, যখনই সে আমাদের পিছনে আসতো, ওই বাউন্ডারি অবধি এসে তারপর যখন আমরা বাউন্ডারি ক্রস করে গেলাম, আমরা আবার পিছনে ঘুরে থাকছি, সে নেই, সে কোথাও নেই, না সে পিছনে আছে, না সে রাস্তার ধারে আছে, না কোথাও দাঁড়িয়ে আছে, কোথাও নেই। তো যেহেতু আমরা ছোট ছিলাম, সেরকমভাবে না আমাদের এটা ভয় লাগেনি, আমাদের একটা কৌতূহল ছিল যে কে আমাদের পিছন সারাক্ষণ ধরে আসে, সে সামনে আসেও না, কোনো সময় আমাদের পিছন আসছে, কোনো সময় রাস্তার সাইডে দাঁড়িয়ে আমাদের ডাকছে, কে। তো এরকম এই ঘটনাটা আমাদের সাথে তখন হতো যখন আমরা এই সন্ধ্যাবেলাটা মাছ নিয়ে ওই বাগান দিয়ে ফিরতাম। আচ্ছা, এমনি সময় যদি আমি আরও ঘুরতে বেরোতাম, ওই বাগানটা বাদ দিলে সাইকেল নিয়ে আশেপাশে ঘুরতে বেরোতাম, এদিক ওদিক সাইকেল নিয়ে আমরা সারাদিনই ঘুরে বেড়াতাম। এরকম হয়েছে, আমরা সন্ধ্যাবেলাও আশেপাশে ঘুরেছি, কিন্তু কোনোদিনও কিন্তু ওই বাগানটাতে না গেলে ওই ব্যক্তিটি বা কে ছিল আমি জানি না, ওই ব্যক্তিটি কোনোদিনও আমাদের পিছু নেয়নি। ওকে, আমরা যদি মাত্র বাগানটাতে গেলেই তোমরা তো, হ্যাঁ, ওই পুকুর থেকে শুরু করে ওদের বাড়ি পর্যন্ত, বাগানের ভেতর দিয়ে যে ওই রাস্তাটাতে যদি আমরা সন্ধ্যাবেলা যেতাম, তাহলে সে আমাদের পিছনে থাকতো। ওকে, নয় সাইডে থাকতো। কিন্তু কোনোদিনও যদি আমরা সন্ধ্যাবেলা অন্য কোথাও সাইকেল নিয়ে বেরিয়েছি, এরকম তাকে আমরা কোথাও দেখিনি। ইভেন আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যখন ঘুম আসতো না, আমি আরও বাড়ির চৌদিতেও ঘুরে বেড়াতাম, এদিকে ওদিকে সেদিকে সব জায়গায় ঘুরে বেড়াতাম। ছুটি ছিল, শোয়ার কোনো তাড়া ছিল না, ওঠার কোনো তাড়া নেই, আমরা ঘুরে বেড়াতাম রাত্রিবেলা।
কিন্তু কোনোদিনও আমি তাদেরকে দেখিনি, ওই বাগানটা বাদ দিলে। তো আমরা তখনও বুঝিনি যে ইনি কে ছিলেন, বা কে আমাদের পিছু নিত, কে আমাদের সাইডে দাঁড়িয়ে ডাকতো। আমরা কোনোদিনও তাকে সাড়াও দিইনি, বা সে কোনোদিনও আমাদের পাশে আসেনি কোনোদিনও। এটা আমরা জানতে পেরেছিলাম একটু ঘুরপথে, মানে উনি কে ছিলেন বা কে, এই ঘটনার বেশ কিছু বছর পরেকার ঘটনা, যখন আমরা বড় হয়ে গেছি। আমি ক্লাস 10-10 পড়ি, 9-10, এবং তখন মা আবার ট্রান্সফার হয়ে কলকাতাতেই চলে এসছেন। তোমরা ওই টাইমে যে এই জিনিসটা দেখছিলে, তখন তোমরা বাড়িতে কাউকে কিছু জানাওনি? বাড়িতে জানিয়েছিলাম একবার, কিন্তু বাড়ি থেকে বলেছিল যে ওসব খেয়াল করার দরকার নেই, কেউ ডাকলে ওরমভাবে সাড়া ফাড়া দেবে না, সাইকেলে আসো, সাইকেলে করে চুপচাপ চলে আসবে। আর আরেকটা জিনিস, হ্যাঁ একটা জিনিস মনে পড়লো কথা বলতে বলতে, সেটা হচ্ছে বাড়ি থেকে একটা জিনিস আমাদের বলেছিল যে তোমরা যখন ওখান থেকে সাইকেলে আসবে না, তখন ও বাগানের পাশে না, যে বাগান দেখাশোনা করতো তার একটা ঘর ছিল ছোটো মতো। তো ওখানে একটা, যেহেতু উনি রান্নাবান্না করতেন, উনুন টুনুন ছিল, বা বাড়ি থেকে বলেছিল যে নয় এখান থেকে আমি কয়লা দিয়ে দিচ্ছি, নয় ওখানে একটা কাজ করবে, ওখানে একটা, বা আমি কাউকে সাথে দেবো, সে গিয়ে ওখানে একটা কয়লা গরম করে দেবে, তোমরা সেটাকে ওই যে মাছ যে পাত্রটায় তোমরা নিয়ে আসছো, আচ্ছা, সেই পাত্রটার ওপর রেখে দেবে, রেখে একটু নুন টুন দেবে, দিয়ে তারপরে আসবে, ঠিক আছে? তো আমরা প্রথমে জিজ্ঞেস করেছিলাম এইসব কেন, কিসের জন্য দরকার, কি দরকার, এটা কি কেন করবো, এ করবো? তো বাড়ি থেকে বলেছিলাম যেটা বলছি সেটা করো, তোমরা যাচ্ছ ওখানে, বারণ করছি না, যাও, ছুটির দিন খেলছো, যাচ্ছ, কোনো অসুবিধা নেই, আমার এখানে কোনো, আমরা আটকাবো না, কিন্তু যেটা আমি বলছি, যেটা আমরা বলছি, সেটা তোমাকে করতে হবে, করো, এটা করা উচিত। তো ঠিক আছে। তো এরকম আমরা 1-2 দিনও ট্রাই করেছিলাম যে ওখানে কয়লার একটা উনুনে, যদি তুমি উনুন থেকে কয়লাটা তুলে আনো, সেটা জ্বলছে কয়লাটা তুলে এনে ওই যে পাত্রতে মাছ রয়েছে সেই পাত্রের ওপরে কয়লাটা রেখে, আর পাশে ওই পাত্রটি, মানে পাত্রটা তো একটা ব্যাগে পাত্রটা রেখে, কয়লাটা রেখে একটু নুন টুন ছড়িয়ে দিয়ে, তারপর এই ব্যাগটাতে সাইকেলে নিয়ে এসছি। তো অদ্ভুতভাবে যে কদিন, এই 2-3 দিন আমরা যখন এই কাজটা করেছিলাম, 2-3 দিন এই কাজটা করেছিলাম, আমার মনে আছে। তো যখন আমরা এই কাজটা করেছিলাম, তখন সেই দিনগুলোতে কিন্তু সে আমাদের কাছে আসেনি, মানে তাকে আমরা দেখতে পাইনি। তাই? হ্যাঁ, কাছে আসেনি, মানে সে তো কোনোদিনও কাছে আসতো না, দূরেই থাকতো, কিন্তু তাকে আমরা দেখতে পাইনি। না, তাকে আমরা অনেকবার দেখি, মানে আমরা স্বভাববশতই দেখি তো আজকে আসছে নাকি, আমরা ঘুরে এরকম দেখেছি, নেই, কেউ নেই, আমরা যেরকম নর্মাল আসছি, আমরা সামনে তাকাতে দেখেছি যে দেখ আজকেও যদি কেউ ডাকে, তাকে আমরা ডাকতে পারিনি, দেখতে পাইনি, কেউ ডাকছে না, কেউ আশেপাশে কেউ নেই। তো ওই কয়লাটা যতদিন আমরা নিয়ে এসেছি ততদিনই এই ঘটনাগুলো, তাকে আমরা দেখিনি, তার আগে কিন্তু তাকে আমরা এরমভাবে দেখতে পেতাম, এবং আমি আমার সাথে আমার যে বন্ধুটি ছিল, দুজনেই দেখতাম। একা থাকলে হয়তো আমার চোখের ভুল হতে পারে, বা একা আসছি একটা বাগানের ভেতর দিয়ে, আমার মনের ভুল হতে পারে, আমি ভয় পেয়ে কিছু দেখতে পারি। তো দুজনে মিলে তো একই জিনিস দেখা মানে সম্ভব না, এটা ইম্পসিবল, যে একই ভুল দুজনে মিলে কী করে করব। তো এই ঘটনাটা জানতে পারি কি করে, যখন এরকম আমার এই বন্ধুর সঙ্গে আমার ফোনে যোগাযোগ ছিল। মা যখন চলে এসেছিলেন এখানে আবার ট্রান্সফার হয়ে, তখন তো আর যাতায়াতটা কমে গেছিলো, বছরে হয়তো একবার যেতাম, বা 2 বছর 3 বছরে একবার যেতাম, কিন্তু ফোনে যোগাযোগটা ছিল। তো যখন এরকম কথাবার্তা হচ্ছে একবার ফোনে, তখন সে আমাকে বলছে, তোর মনে আছে আমরা সেই তুই যখন আসতি আমরা মাছ ধরতে যেতাম? বললাম হ্যাঁ মনে আছে। বলছে আমাদের ওই পাশে পিছনে যে আসতো, খেয়াল পড়ে কেউ আসতো আমাদের পিছনে, আমরা পিছনে দেখতাম, ডান দিকে আমাদের ডাকতো, সে পাশাপাশি আমাদের সাথেই আসতো, কিন্তু আমাদের কোনোদিনও সামনে আসেনি, মানে আমাদের মুখোমুখি হয়নি, দূরে থাকতো সবসময়। যে হ্যাঁ মনে আছে। বলছো কে ছিল বলতো? বললাম আমি কী করে বলবো কে ছিল, তুই কিছু জানতে পেরেছিস কে ছিল? বুঝলি শোন, তখন তো আমরা ছোটো ছিলাম, আমাদেরকে বলেনি বাড়ির লোকেরা,
পরে আমি জানতে পেরেছি। তো মনে আছে আমাদের ওই পুকুরের পাশে একটা ছোট মতন ঘর মতন ছিল, যেখানে আমাদের যে পুকুর দেখাশোনা করতো সে থাকতো। হ্যাঁ, আমি বললাম হ্যাঁ মনে আছে, তার ওখানেই তো আমরা কয়লা টয়লা করতাম। হ্যাঁ। তো সেই গরমের ছুটির আগে সে ওই পুকুরেই, আনফর্চুনেটলি সে ওই পুকুরেই মারা যায়। পুকুরে মারা যায়? হ্যাঁ। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে পুকুরে কি করে মারা যায়। গ্রামের লোকেরা ন্যাচারালি সবাই সাঁতার জানে, প্রত্যেকেই ছেলে মেয়ে নির্বিশেষে সাঁতার জানে, পুকুরে কি করে মারা যাবে। তো বললো না, আমাদের ওই পুকুরটাতে না নিচে, বললো না সাঁতার না মানে জানে না বলে মারা যায়নি তা নয়, যে ডুবে মারা গেছে তা নয়, আমাদের ওই পুকুরের নিচে এরকম অনেক গাছ ফাছ রয়েছে, যে বেশি ডিপে নামলে গাছগুলো না তোমার পায়ের সঙ্গে জড়িয়ে যাবে গাছগুলো, লতা পাতা তো, যত তুমি পা আরও ছাড়ানোর চেষ্টা করবে আরও জড়িয়ে যায়। এবার হয় কি, মনে করো একটা লোক পুকুরে নামলো, হঠাৎ করে তার পায়ে কিছু জড়িয়ে গেল, সে সেটাকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সে ছাড়াতে পারছে না, মনে হচ্ছে কেউ তাকে ধরে রেখেছে নিচ দিয়ে। লোকে প্যানিক করে যায়, লোকে ভয় পেয়ে যায় যে আমার পাটা হয়তো কেউ নিচ থেকে টেনে ধরে রেখেছে। তো উনি ওই প্যানিক করে, যে যদিও তিনি গ্রামেরই মানুষ ছিলেন, তাও কীভাবে জানি না, সে প্যানিক করে তিনি ওখানেই হার্ট অ্যাটাক করে যায়। আচ্ছা। তো সে তারপর তাকে ওখান থেকে তোলা হয়, গ্রামের লোকেরাই তোলে, লোকজন ডেকে তুলে তার বাড়ির লোককে খবর দিয়ে তাকে যা নিয়ম করা সেটা করা হয়। তো তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তখন আমরা একটু আরও বই টই পড়েছি, তো আমরা বুঝতে শিখেছি, মানে কিছু জেনেছি যে এরকম কিছু হতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ রে, তাহলে তো আমি তো শুনেছি এরকম কিছু হলে সে ক্ষতি হয়, সে এসে কিছু করে, তাহলে সে তো কিছু এরকম করেনি। বলো জানি না কেন করেনি, কিন্তু জানিস ওই লোকটা, মানে ওই যে কাকুটি ছিলেন, উনি আমাকে ছোটোবেলা থেকে মানুষ করেছেন, ছোটোবেলা থেকে দেখেছেন। উনি ওদের বাড়িতে জন্মের আগে থেকে ছিলেন। আচ্ছা। ওই পুকুরটা করার জন্যই তাকে রাখা হয়েছিল। তো হয়তো তার জন্য সে আমাকে ভালোবাসতেন, তার জন্যই হয়তো সে আমার কাছে আসতো, কিন্তু সে কোনোদিনও আমাকে ক্ষতি করেনি। সুতরাং সে শুধু আমাদেরকে আশেপাশেই চলতো, আমাদের সাথেই চলতো। তারপর সে চলে গেল। তারপর যখন ওই উনুনের ওই কয়লাটা নিয়ে এলাম, তখন হয়তো সেই আসতে পারেনি, তার জন্যই জানি না, আগুনের জন্য বা কিছুর জন্য সে হয়তো তার সেখানেও আর সে ম্যানিফেস্ট করতে পারেনি বা আসেনি। তো এটা ছিল আমার জীবনে আমার দেখা, যদি সেরমভাবে বলতে যে আমার দেখেছো, অনেকে বলে তুই দেখেছিস, হ্যাঁ এটা আমার দেখা। তখন হয়তো বুঝিনি, ওই জন্য হয়তো ভয়ও পাইনি। ভয়টা আসে বোঝা থেকে, মানে আমি যদি বুঝি এটা কি, মানে একটা জিনিসকে যদি বলি যে হ্যাঁ এটা কারেন্ট, এটা বাচ্চা ছেলে কিন্তু জানে না ওটাতে হাত দিলে সে কারেন্ট খাবে, তার ভয় নেই। আমি যদি বুঝি যে এটা হাত দিলে আমি কারেন্ট খাবো, আমার মনে ভয়টা আছে, কেননা আমি জানি যে ওখানে হাতটা দিলে আমি কারেন্টটা খাবো। তাই তখন হয়তো বুঝিনি, তাই ভয়টা পাইনি। আজকে হয়তো যদি দেখি তাহলে হয়তো ভয় পাবো। বেসিক্যালি যখন আমরা দেখি বা যেরকম অবস্থায় তুমি দেখেছো যে তোমার পেছনে কেউ আসছে, তোমার মনের মধ্যে এটাই এসেছে যে কোনো মানুষ আসছে। কারণ হ্যাঁ, কোনো মানে সেটা ছোটোবেলা বলে না, বড় বয়সেও কেউ যদি আজকে যদি আমি রাস্তায় দেখি যে কেউ আমার পেছনে আসছে, এটা স্বাভাবিক যে অন্ধকারে বা একটু ওই আলো আধারির যে সময়কালটা, ওই সময় তুমি কারণ মুখ স্পষ্ট বুঝতেও পারছো না, খুব কাছাকাছি না এলে। একদম। তো এই ঘটনাটা বাঁকুড়ার কোন জায়গায় ঘটেছিল? এক্স্যাক্টলি আমার জায়গাটা মনে নেই, মানে টাউন থেকে একটু দূরে, কেননা হসপিটালটাও ছিল টাউন থেকে একটু দূরেই। আচ্ছা, একটু দূরে ছিল, মানে তুমি স্টেশন থেকে নেমে তোমাকে অন্তত কিছু দূর যেতে হবে, তারপরেই তার মায়ের হসপিটালটা ছিল। এবং তার থেকেও দূরে ছিল হচ্ছে ওনাদের বাড়িটা, ওই পুকুর পাড়টা, যে হ্যাঁ তোমরা মাছ ধরতে গেছে, যে বন্ধুর বাড়িটা ছিল সেই বাড়িটা। সুতরাং বেশ ভেতরে, অনেকটাই ভেতরে। এই ঘটনাটা না, মানে এটা যেমন
তুমি নিজের চোখে প্রথমবার দেখেছো। দেখো, মানুষের এক্সপিরিয়েন্স করা এক জিনিস, কোনো কিছু ফিল করা এক জিনিস, আর কোনো কিছু নিজের চোখে দেখা আর এক জিনিস, মানে সম্পূর্ণ একটা ভিন্ন স্বাদের এক্সপিরিয়েন্স এটা। তো তুমি ভীষণ লাকি, আমি মনে করবো যে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে তুমি জেনুইনলি ভীষণ লাকি, কারণ সবার এই ভাগ্য হয় না। সেটা মানে একটা স্পিরিট বা একটা প্রেতাত্মা যেই ফর্মেই থাকুক, তাকে খালি চোখে দেখতে পাওয়া মানে এটা যারা প্যারানর্মাল ওয়ার্ল্ড বা ভৌতিক জগৎকে ভালোবাসে তাদের কাছে এটা একটা বিশাল বড় পাওনা, আনটিল অ্যান্ড আনলেস সে তোমার কোনো ক্ষতি করছে, তাই না? তো বেশ ইন্টারেস্টিং লাগলো। আর তার থেকেও বড় কথা, এই ঘটনাটার মধ্যে না একটা ওই গ্রাম বাংলার ভূতের গল্পের ফিল ছিল কিন্তু, ঠিক আছে? মানে আমরা যেরকম গ্রাম রিলেটেড যে ঘটনাগুলো শুনি বা একটু মফস্বল টাইপের যে ঘটনাগুলো শুনি, যে গরমের ছুটি আবার ইনক্লুডেড এর মধ্যে। আমিও ছোটোবেলায় গরমের ছুটিতে এরকম মাসির বাড়ি, ভাইয়ের মামার বাড়ি, এরকম বিভিন্ন জায়গায় গেছি যেই জায়গাগুলো অ্যাকচুয়ালি গ্রাম। আচ্ছা, তো সেই ভাইবসগুলো আমার মনে পড়ছিল, সেই মেমোরিগুলো একটু একটু রিকালেক্ট করতে পারছিলাম যে হ্যাঁ, পুকুর পাড়, মাছ ধরার একটা নেশা। আমিও ছোটোবেলা, আমি তোমায় বলছিলাম না যে মানে ফিশিং রডের যে মুভমেন্ট ফলো করা, এই ব্যাপারগুলো আমি দেখেছিলাম। মানে মেদিনীপুরে আমাদের একজন আত্মীয় আছেন, তো আমি এরকম এক গরমের ছুটিতে আমি সেখানে গেছিলাম, তো তখন সে মাছ ধরছিল। আর ভীষণ ইন্টারেস্টিং একটা কিন্তু অ্যাক্টিভিটি, অবশ্যই খুব মজা, পেশেন্স থাকে, কিন্তু সব থেকে বেশি মজা লাগে সেই সময়টায় যখন ছিপে মাছ উঠে আসে, ঠিক আছে? আর আমি জাল নিয়েও মাছ ধরতে দেখেছি, যে জাল বিছিয়ে রাখা, এবার তার মধ্যে মাছ কিলবিল করে ওই দেখার একটা মজা, মানে কি বলবো, ওটা একটা আলাদাই দুটো মানে জাল দিয়ে মাছ ধরাটা একটা আলাদা ফিলিংস। হ্যাঁ, ছিপ দিয়ে বসে ওই পেশেন্ট মানে আপনি মানে ধৈর্য ধরে একাগ্র চিত্তে একটা কিছু করার জন্য, এবং তারপরে যখন মাছটা ওঠে তার যে একটা ফিলিংস যে হ্যাঁ আমি করতে পেরেছি যেটা করতে চাইছি, তো জালের থেকে ওই ছিপের ফিলিংসটা একটু আলাদা ধরনের হয়। একদম একদম, এটা আমি সব সময়ের জন্য মানি, কারণ আমি এগুলো নিজের চোখের সামনে দেখেছি। তো খুব এন্টারটেনিং, মানে এইগুলো না আমাদের ছোটোবেলাতে বেসিক্যালি, এখন হয় কি না আমি জানি না, বা এখনকার জেনারেশন বা এখনকার বাচ্চারা এই জিনিসগুলো ফিল করতে পারে না জানি না, তবে আমাদের সময় এই অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে আলাদাই মজা দিয়ে। একদম, আমরা ওয়েট করে থাকতাম যে গরমের ছুটিটা কবে আসবে, গরমের ছুটি এলে কোথাও ঘুরতে যাব, সেটা মানে আউট স্টেশন এখন না হলেও নিজেদের ফ্যামিলির কোথাও কারো কাছে ঘুরতে যাব, সেটা আমাদের জায়গা থেকে বাইরে, সেখানে গিয়ে কোনো মানে ওই গতে বাঁধা টাইম টেবিল থাকবে না যে এই সময় ওঠ, এই সময় খা, এই সময় ঘুমো। তো এই জিনিসগুলো হ্যাঁ এখনও মিস করা যায়, এখনও মিস হয় যে হ্যাঁ ওই দিনগুলো নেই আর। তো এইবার আমরা যে ঘটনাটা শুনবো বেসিক্যালি, মানে সেকেন্ড যে ঘটনাটা, আজকে এই ঘটনাটার জন্যই মেনলি তোমার এখানে আসা, কারণ প্রথম দিন আমরা যখন কথা বলেছিলাম তখন এই ঘটনাটা নিয়েই আমাদের কথা হয়েছিল, আর সেই কথার পার্সপেক্টিভ থেকেই উঠে আসে যে তোমার লাইফে বেশ কিছুবার এরকম এক্সপিরিয়েন্স হয়েছে। তো একদম শুরু থেকে বলো যে কি হয়েছিল, মানে এই ঘটনাটার কিভাবে শুরু হলো, কারণ এটা আমি যদি খুব ভুল না করি এটা পুরোপুরি তোমার নিজের বাড়ির ঘটনা। একদম একদম আমার নিজের বাড়ির ঘটনা। এটা আগেরটা যেটা আমি বললাম সেটা যেমন আমার অন্য কোথাও গিয়ে এক্সপিরিয়েন্স করা ঘটনা, এটা একদম আমার নিজের বাড়ির ঘটনা, যেখানে এখন আমরা থাকছি সেই বাড়ির ঘটনা, এবং আমার মানে বেলেঘাটার বাড়ির ঘটনা। ওকে ওকে। এবং একদমই রিসেন্ট ঘটনা, এটা 2025-এর ঘটনা, অনেক বছর পরে। এবং এই ঘটনাটার জন্য একটুখানি আগে ব্যাকগ্রাউন্ডটা একটু বলে দিতে হবে যে কিভাবে হলো বা কেন এই ঘটনাটা সূত্রপাত। আমাদের বাড়িটা হচ্ছে অনেক পুরনো বাড়ি, মানে যখন আমার ফোরফাদাররা ওপার বাংলার ছিলেন, যখন পার্টিশনের আগে, যখন পার্টিশন হবে করছে, যখন এই কথাবার্তা চলছে এই পার্টিশন এই দিনে হতে পারে বা একটা অ্যাজামশন যখন সবাই করছে, এবং অল্প ঝুট ঝামেলা শুরু হয়ে গেছে, তখন আমার ঠাকুরদারা ডিসাইড করেন, 3 ভাই ছিলেন ওনারা, ডিসাইড করেন যে না এখন এখানে আর থাকাটা, মানে হয়তো থাকতে নাও পারি, আবার পারিও নাও পারি। আমার ঠাকুরদা ছিলেন ওখানকার লোকাল স্কুলের হেডমাস্টার, বাংলাদেশে ওখানকার যে চুরাইনে যিনি ছিলেন ওখানকার হেডমাস্টার। এবং আমার বাংলাদেশে চুরাইনে আমার ঠাকুরদার মায়ের নামে স্কুল আছে। আচ্ছা, এখন এটা তুমি 71-এর আগের কথা বলছো? আগের কথা বলছি। এইবারে
তখন যখন এই ঝুট ঝামেলাটা শুরু হয়েছে, তখন কি হয়, তখন ওনারা মানে ভাইয়েরা ঠিক করে যে আমরা কাজ করি, ইন্ডিয়াতে কিছু জায়গা ব্যবস্থা তো করতে হবে, কেননা হঠাৎ করে যদি এখানে কিছু একটা ঘটে, তখন আমাদের ফ্যামিলিটা অনেক বড়, আমার বাবারা এবং বাবা আর পিসিরা মিলে 7 ভাই বোন। 7 ভাই বোন। তো এবং আমার ঠাকুরদারা 3 ভাই ছিলেন, ওনাদেরও আরও আমার মানে আরও যে দাদু ছিলেন, ওনাদেরও সন্তান আছে। তো এত বড় পরিবার নিয়ে হঠাৎ করে যদি রাতারাতি কেউ বলে আমরা শিফট করতে চাই, তো অসম্ভব, একটা কিছু তো ব্যবস্থা করে রাখতে হবে। তখন এই বেলেঘাটার বাড়িতে এবং ওই আমরা যে বাড়িটায় আছি ওই বাড়িটাতে আমার ঠাকুরদা একটা ঘর বানালেন, এবং আশেপাশে আরও আসে পাশের পাড়ায় বা তার এইদিকে তার ভাইয়েরা নিজের মতন করে ঘর বানিয়ে নিলেন যে এসে আমরা এখানেই থাকবো। তো ওই জন্য আমাদের বাড়িটা না একটু আনপ্ল্যান্ড ধরনের, মানে যখন প্রথম এসছিল তখন একটা ঘরেই সবাই অ্যাডজাস্ট ছিলেন, ছোটো ছিল আমার, তখন এক ভাই শিফট করেছিলেন, তখন ঘরের দরকারও কম ছিল, বাকিরা ওদিকেই ছিলেন। তো তারপর যেরকম ফ্যামিলি বেড়েছে, রিকোয়ারমেন্ট হয়েছে, সেরকম ঘর বানানো হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাই আমাদের বাড়িটা একটু আনপ্ল্যান ধরনের, জায়গাটা অনেক কিন্তু আনপ্ল্যান ধরনের। ওই জন্য আমাদের বাড়িটা 2টো পার্টিশান আছে, মানে পার্টিশান বলতে একদিকে আমরা থাকি, আর একটা মধ্যেখানে একটা পার্টিশান আছে, যার ওদিকে আরেকটা ফ্ল্যাট মতন রয়েছে, 2-3টে ঘর মিলে আরেকটা ফ্ল্যাট আছে, আর বাদবাকি ঘরগুলো ডান দিকে। তো এই ডান দিকটাতে আমার বাবা, আমার জ্যাঠামশাই এনারা ছিলেন, এবং ওই দিকটাতে কিছু বছর পর আমার যিনি মেজ পিসি, তাকে আমার বাবা এবং জেঠুরা বলেন যে ওনারা নিঃসন্তান ছিলেন, তো ওনাদেরকে বলে যে দেখ তোরা তো নিঃসন্তান, যদি কিছু হয় শরীর খারাপও হতে পারে, দরকারও পড়তে পারে, তখন আমরা এখান থেকে ছুটে যাব, তার থেকে তোরা আমার কাছেই চলে আয়, আমাদের জায়গা তো খালি পড়ে রয়েছে, তোরা ওখানে চলে আয়, অসুবিধা কী আছে। তখন আমার মেজ পিসি আর পিসমশাই আমাদের ওই দিকে ওই ফ্ল্যাটটাতে, যেখানে 3টে রুম আছে, ডাইনিং নিয়ে 3টে রুম, ওদিকে ওনারা শিফট হয়ে যান। তো আমরা এদিকে ছিলাম এবং পিসিরা ওই দিকে ছিল। তো কিছু বছর এরমভাবেই অনেকটা বছর কেটে গেছে। এটা পিসিরা চলে এসেছিলেন, তখন আমি স্কুল কমপ্লিট করে কলেজে মাধ্যমিক কমপ্লিট করে উচ্চ মাধ্যমিকে উঠছি, তখন পিসিরা এখানে আমাদের এদিকে শিফট হয়ে চলে আসেন। তো এটা অনেক দিনের আগেকারই ঘটনা, এখানে ওনারা থাকতে শুরু করেন। 2021 নাগাদ 21-22 আমার পিসেমশাই মারা যান। আচ্ছা, উনি বয়স হয়েছিলেন, বয়স তো হয়েইছিল, এবং উনি পড়ে গিয়ে ওনার একটু চোট লাগে ব্রেনে, ওনাকে ভর্তি করানো হয়েছিল, তো এতেই উনি মারা যান। তো মারা যাওয়ার পর আমাদের ওই বাড়িটাতে পিসি ওই দিকটাতে পিসি এখন একা থাকবেন, তখন একা থাকতো। পিসিকে দেখাশোনা করার জন্য একজন ছিলেন, এবং আমরা এইদিকে থাকতাম। 2025 জানুয়ারির প্রথম দিকে 10 তারিখের পর থেকে শরীর খারাপের জন্যই, ঠান্ডা লেগে শরীর খারাপের জন্য পিসির শরীরটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছিল, বুকে কফ বসে গেছিলো, ঠান্ডা লেগে গেছিলো। তো দেখাশোনা করার জন্য একটা লোক তখনও ছিল, যে পিসিকে সারাদিন পিসির কাছেই থাকতো, এবং রাত্রিবেলা উনি চলে যেতেন। এবং এই 10 তারিখের পর থেকে পিসির 10 তারিখের আগে থেকেই পিসির হাঁটা চলাটা করতে একটু প্রবলেম হতো। উনি কি করতেন, আমাদের ওখানে একটা ছোটো টুল ছিল, তাকে হাঁটার জন্য স্টিক দেওয়া হয়েছিল, কিন্তু সে কোনোদিনও স্টিক ইউজ করতেন না। ওকে, উনি একটা ছোটো টুল ছিলেন, সেই টুলটাকে নিয়ে মাটিতে ঠেলতে সে এক ঘর থেকে ওই ঘরে যেতেন, এ ঘর থেকে ওই ঘরে যেতেন, এভাবে করতেন। আর যদি আমাদেরকে ডাকতে হতো, তাহলে যে অনেকটা চিল্লিয়ে ডাকতে হবে, চিৎকার করে অনেকটা আওয়াজ তুলে রাখতে হবে, ওনার পক্ষে কষ্ট হতো। তো উনি কী করতেন, ওনার সঙ্গে আমাদের যে পার্টিশানটা ছিল, ওনার পার্টিশানটার ওই দিকে ছিল আমাদের কিচেন, এবং এই পার্টিশানের এই দিকে ওনার খাওয়ার জায়গাটা ছিল। তো উনি কী করতেন, ওই পার্টিশানের ওখানে ধাক্কা মেরে আমার ওয়াইফকে ডাকতেন বা আমাদেরকে ডাকতেন যদি দরকার পড়তো। এটা আমি কেন বললাম, এটা ঘটনার পরে
এর সঙ্গে একটা জিনিস রিলেট করা যাবে, ওই জন্য আমি এই জিনিসটা বলে রাখলাম। আচ্ছা। তো উনি এরকম ধাক্কা মেরে মেরে আমাদেরকে ডাকতেন, যখন দরকার হতো তো আমরা যেতাম। তো এরকম জানুয়ারির 10 তারিখের পর যখন ওনার শরীর আরও খারাপ হলো, তখন ডাক্তার তো ডাকা হয়েই ছিল। তো ডাক্তার অনেক ওষুধ দিয়েছিলেন, ওনার কফের জন্য যেটা ওষুধ ছিল, ওনার ব্রিদিংয়ের যে প্রবলেমের জন্য ওষুধ দেওয়া হয়েছিল। তো এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমি কাজের সূত্রে একটু বাইরে থাকি, মানে আমি বাড়িতে থাকি না, আমি শনিবার করে বাড়িতে আসি। উইকেন্ডে আমি বাড়ি আসি, আমি উইকডেজটা বাড়ির বাইরেই থাকি, কাজের ওখানেই থাকি, যেখানে আমার অফিস তার পাশেই আমার একটা ফ্ল্যাট নেওয়া আছে, 2 কলিগ মিলে আমরা ফ্ল্যাট নিয়েছি, তো ওখানে আমি থাকি। তো এই বাড়িতে আমার বাবা মা মারা যাওয়ার পর, আমার জ্যাঠামশাই এবং আমার বড় মা মারা যাওয়ার পর আমার ওয়াইফ আর আমার ছেলে থাকে। মানে বাড়িতে এই দিকে আমার এখন ওয়াইফ আর ছেলে থাকতো, আর ওই দিকে আমার পিসি থাকতেন। এবং আমি কাজের সূত্রে বাইরে থাকি, এবং আমি আসি হচ্ছে শনিবার করে। ঠিক আছে, এইগুলো কেন বলছি, এগুলো একটা একটা করে রিলেট হবে এরপরে। হলো কি, যখন 10 তারিখের পর ওনার শরীর আরও খারাপ হয়ে গেল, শনিবার দিন রাতে আমি ফেরত এসেছি। তো সেই দিন ডাক্তার আবার ডাকা হয়েছিল, ডাক্তার দেখে গেছেন। ডাক্তার দেখে যাওয়ার পর ওনাকে ব্রিদিংয়ের জন্য কিছু ওষুধ দিয়ে গেছিলেন, ইনহেলারও প্রেসক্রাইব করে গেছিলেন যে এগুলো নিয়ে আসতে হবে। তো আমি বাড়িতে ঢোকার পরে আমার ওয়াইফ দেখালো যে এগুলো বলেছে পিসির জন্য। আর আমার ঠিক আছে, তাহলে আমি ওষুধগুলো নিয়ে আসি। তো আমি ওষুধগুলো নিয়ে আসার পরে আমি আমার ওয়াইফ বললাম যে চলো তাহলে রাত্রিবেলা পিসিকে ওষুধটা দিয়ে আসি, অ্যাটলিস্ট ব্রিদিংয়ের এটা দিয়ে আসি, তাহলে ওনার সুবিধা হবে। এটা তো মানে বলেইছে আজকে রাত্রেই দেওয়ার জন্য, তো নিয়ে এসে যখন দিয়ে দিই, রাত্রিবেলাটা কষ্ট কেন পাবো। তো আমরা গেলাম, তখন দরজা খুলে ঢুকেছি, কেননা কাজের মানে যিনি দেখাশোনা করতেন, যে মাসিটি থাকতেন, উনি চলে গেছেন। পিসিকে খাইয়ে বিছানায় শুয়ে দিয়ে, পরিষ্কার করে বিছানায় শুয়ে দিয়ে উনি চলে গেছেন, যথারীতি চলে গেছেন। তো আমরা দরজা খুলে ঢুকেছি, পিসি একদিকে কাত করে শুয়েছিলেন, এক সাইড করে কাত করে শুয়েছিলেন, কম্বল টম্বল গায়ে দেওয়া আছে, শুয়েছিলেন। তো আমি পিসিকে ডাকছি হাত দিয়ে, যে একবার ডেকেছি, 2বার ডাকলাম, আমার ওয়াইফ ডাকলেন, তো কিছুতেই উঠলো না। তো বুঝতে পেরেছি যে হয়তো কিছু একটা ঘটেছে। তো আমি যখন পিসিকে আবার এরকম সোজা করলাম, তো দেখলাম উনি চলে গেছেন। তখন রাত 10:30 কি 11:15, যেটা তখন আমরা দেখলাম এটা। তো ডাক্তারকে খবর দেওয়া হলো। ডাক্তার আসার জন্য ডাক্তার বললেন যে দেখুন, আমি 4 ঘন্টার আগে তো যাব না, আমি সন্ধ্যাবেলা দেখে এসেছি, 4 ঘন্টা আপনারা তো এটা বলছেন, আমাকে ফোনে যেটা বলছেন ঠিক আছে, আমি একবার গিয়ে দেখে আসছি, কিন্তু ডেথ সার্টিফিকেট তো জেনারেলি আমি এখন দেবো না, একটা টাইম না হলে তো আমি দেবোই না কিছুতে, সেটা তো যা রুল সেটা তো করতেই হবে। তো উনি এসে দেখে গেলেন, মানে ঠিক আছে, আমি 4 ঘন্টা 5 ঘন্টা পর আমি আবার আসবো। তো ওখানে একটা কী হয়েছিল, ওখানে একটা আমরা জিনিস ভুল করেছিলাম, সেটা হচ্ছে পিসি ওই ঘরে একা ছিলেন। মানে আমরা কি করেছিলাম, মানে যেহেতু বাড়িতে আর কেউ নেই, সবাইকে খবর দিতে হবে, পাড়ার লোকদেরও বলতে হবে যাতে জিনিসপত্র জোগাড় করা যায়। তো আমার ওয়াইফও চলে এসেছিলো এইদিকে, এই আমাদের এই সাইডের ঘরে, আমিও চলে এসেছিলাম, ঘর ফাঁকা ছিল। আর তোমার পিসির ডেড বডি ওখানে ওরমভাবেই পড়েছে? ওখানেই ওরমভাবেই ছিল। আমরা একটা ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে, আমাদের গুরুদেব যিনি আছেন ওনার ছবিটা পাশেই ছিল, মাথার ওপর ছিল, ওই ছবিটাকে সাইডে রেখে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আমরা এসেছিলাম কাজের জন্য, সব জোগাড়যন্ত্রী করতে হবে। এটা ছিল শনিবারের রাত। সব জোগাড়যন্ত্রী করে ডাক্তার এলেন, আসার পরে উনি আবার কিছুক্ষণ 5-6 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে এসে যখন উনি ডেথ সার্টিফিকেট দিলেন, তারপরে আমরা পিসিকে নিয়ে গেলাম দাহ করার জন্য। যেহেতু উনি নিঃসন্তান ছিলেন, দাহ আমাকেই করতে হয়েছে, আর কেউ তখন ছিল না করার জন্য। তো করে আমরা এই রোববার দিন ফিরতে আমাদের রোববার দিন ভোর হয়ে গেছিল। ভোর হয়ে আমরা চলে আসার পর ওই ঘরটা বন্ধ ছিল, কেন আপাতত তো এখন ওখানে আর কিছু করার নেই, যখন যেদিন কাজ হবে সেদিন এই ঘরটা আবার খুলে তার আগে পরিষ্কার করতে হবে, সব কিছু করতে হবে। তো ঘরটা বন্ধ রাখা ছিল। আমরা এই ঘরে ছিলাম, এই দিকে ছিলাম, আমার ওয়াইফরা আমার ফ্যামিলির এই দিকে ছিল, আর ওই ঘরটা ওরমভাবেই বন্ধ ছিল। তো অ্যাজ ইট ইজ আমি সোমবার করে যেরকম চলে যেতাম অফিসে, সোমবার করে চলে গেছি।
সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই কদিন সেরকম নর্মাল কেটেছে। বাড়িতে যেরকম ছিল, আমি ওখানে যেরকম ছিলাম। ঘটনাটা শুরু হয় শুক্রবার দিন রাত থেকে। রাত্রিবেলা নর্মাল যেরকম আমি আমার রুমে শুয়ে আছি, হঠাৎ এই 3:20-25 নাগাদ আমার মোবাইল বাজছে। আচ্ছা। তো আধা ঘুম আধা জেগে এমনিতেই যদি রাত্রিবেলা মোবাইল বাজে তাহলে সবারই একটু টেনশন হয় যে কী হলো, কোথায় কী হলো, প্যালপিটেশন শুরু হয়ে যায়। তো আমি ঘুম চোখে মোবাইলটা যখন হাতে নিলাম দেখলাম আমার ওয়াইফের নাম। এত রাতে আবার ও কেন, হঠাৎ করে একটা টেনশন হয়ে যায়, কী হলো। তো আমি ফোনটা তুললাম। ফোনটা তোলার পরে আমার ওয়াইফ বলছেন যে তুমি এখন চলে আসো। রাত্রি 3টের সময়? হ্যাঁ, তখন 3:30 বাজে, 3:25 3:30 বাজে। তুমি চলে আসো। আমি চলে আসবো বুঝতে পারলাম না, মানে তখনও ঘুম কাটেনি, আমি প্রসেসই করতে পারছি না যে ওদিক দিয়ে ও কী বলছে। 3:30 সময় আমি চলে আসবো, কী করে আসবো এখন, কিছুই তো পাবো না। আর কি হয়েছে সেটা তো আগে তোমাকে বলতে হবে যে হয়েছেটা কি। আর এত ভয়, মানে উত্তেজিত হওয়ার ঘটনাটা কী হলো। বলছে এখন 3:30 বাজে, লাস্ট 1 ঘন্টা ধরে পিসির ঘরের ওদিক থেকে দেওয়ালে কন্টিনিউয়াসলি ব্যাঙ্গিং হচ্ছে, ধাক্কা মারছে। এবং এই আওয়াজটা হয়েই যাচ্ছে, কিছুতেই এই আওয়াজটা বন্ধ হচ্ছে না। তো আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার ভাই বলছেন এটা আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি ছেলেকে নিয়ে বাড়িতে একা আছি, আমি বুঝতে পারছি না কি করব। তো আমিও ওদিক দিয়ে, মানে তখন তো পুরোপুরি হয়নি, তো আমি বলছি যে হয়তো চোর এসছে, পাড়ার লোককে ফোন করো, আশেপাশে কাউকে একটু ফোন করো, ফোন নাম্বার তো আছে। তো আবার আমাকে কিছু, মানে এটা শোনার পরেও আমাকে উত্তর দিচ্ছে চোর এলে তো দরজা, মানে ব্যাঙ্গিং কেন করবে, সে তো যা চুরি করার চুরি করবে। হ্যাঁ, সে দরজা ধাক্কাবে, সে দরজা কেন ধাক্কাবে, সে পার্টিশন কেন ধাক্কাবে। আমি এইখানে থাকতে পারছি না, তুমি কিছুটা ব্যবস্থা করো না, তুমি চলে আসো। কেন দেখো আমার পক্ষে আসা অসম্ভব, আমি একটু আমাকে টাইম দাও, আমি ক্যামেরা দেখছি, আমার বাড়িতে ক্যামেরা আছে, যেহেতু আমার ওয়াইফ আর আমার ছেলে একা থাকেন, আমার বাড়িতে সিকিউরিটি পারপাসে আমার বাড়িতে পুরো বাড়িতে ক্যামেরা দেওয়া আছে। তো আনফর্চুনেটলি যেখানে ওই ব্যাঙ্কিংটা হচ্ছে তার আগে একটা গেট আছে, এবং আমার ক্যামেরাটা গেটের এই দিকে, ওই দিকে না, গেটের এই দিকে, এবং ক্যামেরাটা ভয়েস রেকর্ডও করে। ওকে। তো আমি যখন ক্যামেরাটা চালালাম তখন আমি শুনছি ক্যামেরাটা দিয়ে যখন আমি ভিডিওটা দেখছি, আওয়াজটা খুবই জোরে ব্যাঙ্গিং হচ্ছে, মানে অ্যাজ সাচ কেউ তোমায় ডাকছে। যেরকম তুমি মনে করো, তুমি কেউ যদি পাশের ঘরে থাকে, তাকে যদি দরজা ধাক্কিয়ে কেউ ডাকে, সবসময় দরজা ধাক্কায় যে আয় আয় করে, তাহলে এক্স্যাক্টলি যেরকমভাবে দরজা ধাক্কায় সেরকমভাবে ওই পার্টিশানে, ওই দরজায় আওয়াজ হচ্ছে, এবং হয়েই যাচ্ছে, কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে, থামছে না। এটা তুমি ক্যামেরাতে দেখতে পাচ্ছ? হ্যাঁ, ক্যামেরাতে আমি আওয়াজটা শুনতে পাচ্ছি। সাউন্ড আসে? হ্যাঁ, ক্যামেরাতে সাউন্ড আসে, কিছু ক্যামেরায় সাউন্ড আসে। আর এখন তো তুমি সিসিটিভি লাগালে সেই ক্যামেরাতেও তুমি সাউন্ড রেকর্ড করতে পারো। আচ্ছা, ঠিক আছে। আমি ক্যামেরাতে এটা দেখতে পাচ্ছি না যে দরজাটা নড়ছে কিনা, কারণ তার আগে একটা পার্টিশন দেওয়া আছে, কিন্তু আমি শুনতে পাচ্ছি আওয়াজটা, যে আওয়াজ আসছে। এই না যে আওয়াজটা খুব আস্তে আস্তে আসছে। আমি ধরে নাও 10 ফুট দূরে একটা ক্যামেরা থেকে আওয়াজ লাউড শুনতে পাচ্ছি, তার মানে রিয়েল লাইফে ওটা কত জোরে আওয়াজ হচ্ছে। তাই আমার ক্যামেরাতে অত জোরে আমাকে রিফ্লেক্ট, মানে আমি শুনতে পাচ্ছি ওখানে বসে। তো আমি অতি কষ্টে ওয়াইফকে শান্ত করা হলো যে তুমি একটু দাঁড়াও, আমি ক্যামেরাতে আছি, তোমার ভয় নেই, আমি ক্যামেরাতে আছি, তুমি চেষ্টা করো পাড়ার কাউকে খবর দেওয়ার। আমি চেষ্টা করছি, আমার আরেকটা ফোন থেকে আমি পাড়ার আশেপাশে যারা ছিল তাদেরকে ফোন করার চেষ্টা করলাম। অত রাতে তখন সবাই ঘুমিয়ে রয়েছে, কেউ কিছু লোক ফোন তুললেন না, কারো ফোন সুইচ অফ ছিল। তো আমি বললাম যে দেখো তোমার কাছে একজনের নাম্বার আছে যে আমার পাশেই থাকে, সে সকালবেলা ওঠে, তুমি হয়তো দেখো, তাকে হয়তো অ্যাটলিস্ট ফোনে পেতে পারো। এছাড়া আমি আর কাউকে ফোনে পাচ্ছি না যে আমি তোমাকে তোমার কাছে ইমিডিয়েট কাউকে পাঠাবো। তো আমি ফোনটা রাখছি, তুমি তাকে ট্রাই করো।
তোমার ভয় নেই, আমি ক্যামেরাতে আছি, আমি দেখছি, আমি তোমাকেই ক্যামেরাতে দেখছি। ক্যামেরাতে তো মাল্টি উইন্ডো করা যায়, একটা উইন্ডোতে ওই ক্লিপটা, ওই লাইভ ফিডটা চলছে, আর একটা ক্যামেরাতে আমি আমি ও আমার ওয়াইফকে দেখছি, যে দুজনকেই আমি ক্যামেরাতে দেখছি, তুমি ফোনটা করো ওকে। তো তাকে ফোনে পাওয়া গেল, সে তার ছেলেকে নিয়ে, এই সে তার ভাইকে নিয়ে, দুই ভাইকে নিয়ে সাথে সাথে চলে এলো, 10 মিনিটের ভেতরেই চলে এলো, যে আমি আসি দাঁড়াও। তারা এলেন, মেন গেট খুলে তাদের খুলে দেওয়া হলো, মেন গেট, এদিকের মেন গেটটা খুলে দেওয়া হলো, পিসির ওদিকেও একটা মেন গেট আছে, এদিকে মেন গেটটা খুলে দেওয়া হলো। তারা ওই মেন গেট দিয়ে ঢুকলেন, ঢুকে আমাদের প্যাসেজটা দিয়ে এসে পিসির প্যাসেজটায় গেলেন, দিয়ে তারপরে আমি তখন আমার ওয়াইফকে ফোন করে বললাম যে ফোনটা ওকে দাও একটুখানি, আমি কথা বলব। যখন ফোনটা দিল তখন আমি ওকে বললাম যে দেখ ভাই, আওয়াজটা তো আমিও শুনেছি, এবং আমি বলছি না ও মিথ্যে কথা বলছে বা বানিয়ে কিছু বলছে। বলছে হ্যাঁ, আমরাও যখন এসছি, আমরা যতক্ষণ ঢুকিনি বাড়িতে, আমরাও শুনেছি আওয়াজটা। আচ্ছা, যতক্ষণ ওরা বাইরে, মানে আমার ওয়াইফ জানলার ধারে বসেছিলেন, মানে দেখছিলেন ওরা আসছে নাকি, আর ওরা এসে প্রথমে জানলাতেই এসছে আমার ওয়াইফের সঙ্গে কথা বলার জন্য। তো ওরা বলছে আমরা যখন জানলার বাইরে দাঁড়িয়ে আছি, আওয়াজটা আমিও শুনেছি, আমরাও তিনজনেই শুনেছি আওয়াজটা, তিনজন এসেছিলেন, তিনজনেই আমরা আওয়াজটা কিন্তু শুনেছি, এটা না যে বৌদি মিথ্যে কথা বলছে, আমরাও শুনেছি। ঠিক আছে, আমি মেন গেটটা খুলে তো আমরা ঢুকেছি, এই ঘরে ঢুকেছি, আমি দেখছি, আমি ফোনেই ছিলাম, বললাম দেখো কোনো চোর টোর হবে, হয়তো ঢোকাঢুকি করছে, মানে জানে হয়তো যে এই ঘর খালি আছে, ঢোকার জন্য কিছু একটা, অনেকেই তো অনেক কারণে হতে পারে। তখন ওরা বলছে যে দেখ ভাই, আমি যদি তর্কের খাতিরে ধরেও নিই চোর, দরজায় কোনো আঘাত নেই, দরজায় তো তালা দেওয়া, চোর এলে তো তালাটা অ্যাটলিস্ট ভাঙার চেষ্টা করবে, নইলে সে দরজার ভেতরে ঢুকবেটা কী করে? একদমই, তাকে তো তালাটা ভাঙতে হবে। তালাতে কোনো আঘাত নেই, দরজাতে কোনো আঘাত নেই, এই ঘরে ঢোকার কোনো চিহ্ন নেই, যা ঢুকলে, কেননা যেহেতু ঘরটা কিছুদিন আনইউজ ছিল, মাটিতে তো কিছুটা হলেও ময়লা জমেছে, আমরা ঢুকলাম যখন তখনই আমাদের পায়ের ছাপই পড়েছে, এ না যে কোনো পায়ের ছাপ আছে, তাহলে আওয়াজটা কোথার থেকে হলো? তো তখন এই যে ঘটনাটা আমি বলছি, তখন পিসির কাজ কিন্তু হয়নি। আচ্ছা, কেন 13 দিন তখনও হয়নি, মানে এক শনিবার উনি মারা গেছেন, আরেক শুক্রবার রাতেই ঘটনাটা ঘটছে। আর তোমার তো এমনিও শনিবার বাড়ি আসারই কথা। শনিবার বাড়ি আসারই কথা আমার থাকে। তো তার পরের দিন আমি শনিবার দিন আমি বললাম ঠিক আছে, আজকে তো আমি বাড়ি আসছি, দেখি যদি আজকেও সেরকম কিছু হয় তো আমাকেও দেখতে হবে, মানে আমাকেও তো ব্যাপারটা নিজে কানে, যদিও আমি শুনেছি ক্যামেরাতে, তাও পরের দিন আমি এলাম শনিবার দিন। তো যথারীতি রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পর আমার ছেলে ঘুমিয়ে পড়লো, আমার ওয়াইফ তো আবার সেই টেনশান করেই, মানে আতঙ্কে বসে রয়েছে যে ওই আওয়াজটা আবার হবে, 3টে বাজলেই এই আওয়াজটা আবার হবে। বললাম দাঁড়াও, তো আমিও জেগে আছি, দেখি না কি হয়, দেখা যাক, শুনতে পেলে তখন ব্যবস্থা করা যাবে। এটা শনিবার রাত্রি, শনিবার রাতে, আর বেশি ভয় পেলে কী করে, ভয় পেলে মেন গেট খুলে বেরিয়ে যাবো। হ্যাঁ, তোমার চিন্তা নেই, আমি আছি তো, দেখা যাক না কি হয়। তো আমার ওয়াইফ এই ঘরে শুয়েছেন আমার ছেলেকে নিয়ে, ছেলেকে একা শোয়াবে না বলে আমি আমার রুমে শুয়ে আছি, ওই রুমটাতে শুয়ে আছি। তো আমার একটা নেশা আছে, যখন আমি শনিবার করে বাড়ি আসি তখন রাত্রিবেলা আমি এই তোমার গল্পওয়ালা বা আরেকটা চ্যানেল আছে, আরও 2-3টে আর এরকম অনেক চ্যানেল আছে, তো কাহিনিগুলো আমি শুনি রাত্রিবেলা, শুনি কেন রাত্রিবেলা শুনতে একটু ভালো লাগে। তো এরকম আমি আমার টিভিতে দেখছি, তখন অনেকক্ষণই দেখছি, প্রায় অনেকগুলো অনেকগুলো এপিসোডই চলছে, আস্তে আস্তে একটা পর একটা চলতে থাকছে। তো এরকম চলতে চলতে আমিও ঘুমাইনি, ঘুম পেয়েছে কিন্তু ঘুমাইনি যে এক্স্যাক্টলি আওয়াজটা হয় কোথার থেকে। তো এরকম ঠিক হঠাৎ করে আমার একটু ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। তো আমি ওয়াশরুমে যাওয়ার জন্য আমার রুমটা থেকে বেরিয়ে, আমার ছেলের রুম আর ওয়াইফের রুমটা পেরিয়ে তারপর ওয়াশরুমটায় যেতে হয়, মধ্যিখানে তারপরে বেরোলে প্যাসেজ, তার পাশে ওয়াশরুমটা, আর তার পাশেই পিসির সঙ্গে দেওয়া পার্টিশানটা। আচ্ছা, তো আমি ওয়াশরুমের দিকে গেছি, তো আমি জাস্ট ওয়াশরুমটা দরজাটা খুলবো,
আমি দাঁড়িয়ে আছি, সুইচটা অন করে লাইটটা জ্বালিয়েছি, দিয়ে ওয়াশরুমটা দরজাটা খুলে আমি জাস্ট ঢুকতে যাব, তখন আমি শুনতে পাচ্ছি ঘরের এক কোণা থেকে একটা আওয়াজ, কিছু একটা টেনে আনার। একদম দূর থেকে আওয়াজটা আস্তে 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 কাছে আসছে। কি আওয়াজ? আমি তোমায় বলেছিলাম মনে হয়েছে প্রথমে যে পিসি হাঁটতে পারতেন না বলে পিসিকে স্ক্র্যাচও দেওয়া হয়েছিল, পিসি সেটা ইউজ করতেন না। একটা টুল ছিল, সেই টুলটা উনি ঘষটাতে ঘষটাতে নিয়ে যেতেন, টেনে টেনে নিয়ে যেতেন, তার উপর ভার দিয়ে এরকমভাবে ঠেলে ঠেলে নিয়ে যেতেন। ওয়াশরুম অবধি আসতেন, আবার ওয়াশরুমের কাজ হয়ে গেলে উনি আবার ওই টুলটা টানতে টানতে ওখানেই ওটাকেই ভর দেওয়ান স্ক্র্যাচের মতন করে উনি বিছানা পর্যন্ত যেতেন। সেম আওয়াজ, হ্যাঁ হ্যাঁ সেম আওয়াজ, রুমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, মানে আওয়াজটা দূর থেকে কাছে আসছে, আবার আওয়াজটা কাছ থেকে দূরে যাচ্ছে। ওকে। এবং আমি শুনছি পার্টিশানের এই দিকে, মধ্যিখানে দরজাটা রয়েছে, এবং দরজাটার এই দিকে ওয়াশরুমের বাইরে দাঁড়িয়ে। এবার আমি তখন দুটো জিনিস ভাবছি, আমি কি দরজাটা খুলে একবার ওখানে দেখব, না আমি ওয়াশরুম থেকে মানে ওয়াশরুমের ওখানে থেকে এসে এই রুমে এসে আমার ওয়াইফকে বলবো যে আওয়াজটা কি শুনতে পেলে, নাকি আবার বলবো না, সে আবার ভয় পেয়ে যাবে। এরম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি প্রায় কম করে হলেও 5-7 মিনিট আওয়াজটা শুনেছি। আচ্ছা। কেউ আসছে, কেউ চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে। এখান থেকে শুনতে পাচ্ছিলে, মানে যেই ঘর থেকে শুনতে পাচ্ছিলে সেই ঘরে কেউ থাকে না? না, পিসি থাকতেন? পিসি থাকতেন, ঘরটা কিন্তু লকড। ওকে। ঘরটা লক অ্যান্ড কি, ওদিকের মেন গেটে লকড, মেন গেট থেকে ঢুকে আরেকটা ছোট দরজা সেটা লকড, ঘরের যে পিসির ঘরটাকে যে আমাদের ঘরের সঙ্গে যে কানেক্ট করে যে পার্টিশানের ওটা লক। মানে ঢুকতে হলে দুটো তালা নয় ভেঙে নয় খুলে তাকে ওই রুমে ঢুকতে হবে। এছাড়া ওই রুমে ঢোকার আর কোনো পজিশন নেই, আর কোনো রাস্তাই নেই। এই আওয়াজটা আমি শুনতে পেলাম প্রায় 5-7 মিনিট আমি আওয়াজটা শুনতে পাচ্ছি, হয়েই চলেছে। আমি ওয়াশরুমে গেলাম, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমি ঘরে গেলাম। ঘরে যখন আমি দরজাটা খুললাম তখন দেখি ওয়াইফ শুয়ে পড়েছে, তার মানে আওয়াজটাও শুনতে পাইনি। আচ্ছা। ওই আওয়াজটা ওই ব্যাঙ্গিংয়ের মতন কিন্তু অত জোরে নয়। অবভিয়াসলি কেউ ব্যাং করলে সেই আওয়াজটা আরও, মানে ধাক্কা দিলে সেই আওয়াজটা আরও লাউড হবে। যদি আমি একটা চেয়ার টেনে নিয়ে যাই তার আওয়াজটা অপেক্ষাকৃতভাবে কম হবে। তো ব্যাপারটা আমার ঠিক লাগলো না, যে না এটা আগের দিনও সেম জিনিস ঘটেছে, যেটা আমি প্রত্যক্ষ না করলেও ক্যামেরার থ্রু দিয়ে কানে শুনেছি, এবং এখন এই জিনিসটা আমি শুনলাম। আমি জানি না কি, এবং আমার এখন ওই দরজাটা খুলে ভেতরে যাওয়াটাও ঠিক নয়, কেননা আমার কাছে সেই ধরনের কোনো প্রোটেকশান নেই। আমি জানি না ভেতরে যদি সেরকম কিছু হয় তাহলে আমি নিজেকে কি করে প্রোটেক্ট করব। যাওয়াটা ওইখানে এখন সাহস দেখানোটা মূর্খামি। আমি চুপচাপ আমার সেদিন শনিবার দিনের রাত্রিবেলাটা আর 2-3 ঘন্টা ভোর হওয়ার 2 ঘন্টার ভোর হওয়ার মোটামুটি জেগেই কাটিয়ে দিয়েছি। জেগে কাটানোর পর একদম ভোর হতে হতেই আমার একজন চেনাশোনা কাকু আছেন, যিনি বোলপুরে থাকেন, উনি তান্ত্রিক। আচ্ছা। উনি তন্ত্রমন্ত্র নিয়ে কাজ করেন। তো ওনাকে আমি ফোন করলাম সকালবেলা, যে কাকু এরকম ঘটনা ঘটছে, তো কিছু একটা তো ব্যবস্থা তো করতে হবে, নাহলে তো এরকমভাবে আমি থাকি না, আমার ওয়াইফ তো থাকতে, এবার তো বেশি কিছু হলে তো এবার এরা তো ভয়ে কিছু একটা অঘটন না ঘটে যায়, আর এটা সেফও নয়, ব্যাপারটা যদি দিনে দিনে এরকম চলতে থাকে সেফও নয় জিনিসটা। তো কাকু বললেন যে ঠিক আছে আমি দেখছি, কাজ কি হয়ে গেছে? বললাম না, কাজ হলো কোথায়, কাজ তো এখনও হয়নি, এখনও বাকি আছে দিন কাজের, কাজ হবে আরও 2-3 দিন বাকি আছে, 3-4 দিন এখনও বাকি আছে। আচ্ছা ঠিক আছে আমি দেখছি কি করা যায়। তো
উনি বলেন যে ঠিক আছে তুমি আমাকে পরের দিন মানে সোমবার দিন তুমি তো আবার ওখানে চলে যাবে, সোমবার দিনটা তুমি এখানে সেদিন ওদিকে যেও না, অফিসে যাও কিন্তু ফেরত চলে আসো, ওই দিনটা ওখানে থেকো না, আমি রাত্রিবেলা একটু বসবো, পুজোয় বসবো, তখন আমি দেখছি কি করা যায়। তো আমি সেই সোমবার দিনটা আমি চলে এসেছিলাম, যে যখন বলেছে তখন দেখা যাক, আমি সোমবার দিনটা চলে আসি। তো সেই দিন রাত্রিবেলা কাকু আমাকে 12:30 পৌনে 1 নাগাদ আবার ফোন করেছিল যে জেগে থাকবি, আর কেউ না হলেও তুই জেগে থাক, আর কাউকে জাগিয়ে রাখার দরকার নেই, তুই জেগে থাক। আর আমি পুজোয় বসছি, যদি কিছু আওয়াজ শুনতে পাস তাহলে সেই ঘরের দিকে যাবি না এখন। আচ্ছা, আমি তো ঘরের দিকে যাওয়ার তো প্রশ্নই নেই, আমি তো ঘরের দিকে তখনই যাবো যখন আমাকে ওয়াশরুমের দিকে যেতে হবে। তাও ওয়াশরুমে গেলে তার সেটা পার্টিশনের ওদিকে তার ঘর, সুতরাং ওই ঘরে ঢোকার তো আমার কোনো প্রশ্নই নেই যে তুমি ওই ঘরে যাবে না এখন, আমি পুজোয় বসছি, দেখছি কি করা যায়। তো সেদিন রাত্রিবেলা আমি জেগেছিলাম প্রায় ওরকম 3টে 3:30 পর্যন্ত আমি জেগেছিলাম। সারা রাত উনি যা পুজো করার যা করেছেন, মাঝে মাঝে আমাকে ফোন করেছেন যে কিছু শুনতে পেলি, কিছু হলো, বললাম না কিছু হয়নি, এখনও অবধি কোনো আওয়াজ পাইনি। এই করতে 3:30 পৌনে 4টে নাগাদ উনি ওনার পুজো শেষ করেছেন। তো পুজো শেষ হওয়ার পরে যখন পুজো পরে উনি আমাকে আবার কিছুক্ষণ পরেই ঘুরিয়ে ফোন করলেন যে আজকে কি তুই কিছুই শুনতে পাসনি বা কিছু এরকম কিছুই ঘটেনি আজকে? বললাম দেখো আজকে আমি না কোনো আওয়াজ শুনেছি, না কোনো তো ব্যাঙ্গিং তো আজকে হয়নি, আমি আজকে কোনো আওয়াজও শুনতে পাইনি। তোমরা আচ্ছা ঠিক আছে, আমি যা করার তো করেছি, তুই একটা কাজ করিস, আমি তোর কাছে একটা মাদুলি পাঠিয়ে দেবো, যেটা তুই বাড়িতে রেখে দিবি। ওটা পড়ার জন্য দেয়নি, উনি বলেছিলেন যে এটা বাড়িতে রেখে দিবি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে রেখে দিবি, পুজোর আসনে বাড়িতে এখানে রেখে দিবি, আমাদের বাড়িতে গোপাল আছেন, আদ্দামা আছেন, বলে ওখানে রেখে দিবি। আর যখন যেদিন তো পিসির কাজটা শেষ হবে, যেদিন শ্রাদ্ধ শান্তি সব কমপ্লিট হয়ে যাবে, সেদিন এটা গঙ্গাতে দিয়ে দিবি, ঠিক আছে? কিন্তু ততদিন এটা রেখে দে, এই কদিনের তো ব্যাপার, এটা তুই আমি কাউকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি তোর কাছে, তুই এসে এটা ওখানে রেখে দে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আর আমার তো এটা মাদুলি রাখার জন্য তো কোনো প্রবলেম তো হচ্ছে না। তো তারপরে মাদুলিটা উনি মঙ্গলবার দিনই ওনার একজনের হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। তো সেটা আমি আমাদের ঠাকুরের আসনে রাখা ছিল কয়েকদিন, ঠিক আছে? মানে আমার যে নিচে যে ঠাকুরের আসনটা রয়েছে সেখানে আমি আমার নিজের ঘরে যে আমার গোপাল আছেন তার কাছে আমার ওটা রাখা ছিল। তো ওটা রাখার পর এই আওয়াজগুলো হয়নি। আচ্ছা, তারপর থেকে না ওই ব্যাঙ্গিংটা হয়েছে, না তারপর ওই চেয়ার টেনে নিয়ে যাওয়ার কোনো ঘটনা বা এই ধরনের কিছু ঘটনা এরকম শোনা গেছে, শুনতে পেরেছি আমরা। তো তারপরে যথারীতি ওনার কাজ করানো হয়, কাজ যেটা করার সেটা আমরা করি, এবং সারা বাড়িতে কীর্তন দেওয়ার বা নাম জপ করার সব কাজই উনি বলে দিয়েছিলেন যে এগুলো করতে হবে, আমাদের পুরো বাড়িতেই সেগুলো করানো হয়। করানোর পরে এই আওয়াজ আর এখন আর হয় না, কিন্তু যদিও আওয়াজ হয় না, একটা জিনিস হয়, সেটা জানি না এখনও সে তার জন্যই কিনা, সেটা হচ্ছে পিসির যে আলমারিটা আছে, সেই আলমারিতে পিসির ইউজ করা জামা কাপড় এখনও আছে, কিছু তার ইউজ করা থালা বাসন সেগুলো এখন ওই আলমারিতে তুলে রাখা আছে, তার ইউজ করার কিছু জিনিসপত্র এখন সেই আলমারিতেই রাখা আছে। হয়টা কি, ওই আলমারির পাল্লাটা তুমি যতবারই বন্ধ করবে সেই পাল্লাটা নিজে থেকে খুলে যাবে, ওই পাল্লাটা কোনোদিনও বন্ধ থাকে না। আচ্ছা, আমারও প্রথম মনে হতো যে যেহেতু আলমারিটা জানলার পাশেই রাখা, তাই হয়তো জানলা থেকে হাওয়া আসছে, হাওয়া এসে হয়তো আলমারিটা হাওয়াটা বেশি ঝড়টর হলে হয়তো তার জন্য হয়তো এটা হতে পারে। তো যদি সেটাই হতো, আমি ক্যামেরাতে যখন দেখতাম, যদি সেটাই হয়, তাহলে জানলার যে পাল্লাটা সেটা যেরকম আছে আলমারি পাল্লাটা বন্ধ হওয়ার সময় ওই পজিশনেই রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে যখন আমি ক্যামেরাটা দেখেছি পাল্লাটা কিন্তু খুলে গেছে।
আলমারির জানলার পাল্লাটা কিন্তু সেম ওরমভাবেই রয়েছে। ওটা নড়লো না, কিছুই হলো না, কিন্তু আলমারি পাল্লাটা খুলে গেল। যেটা তোমাকে আমি হয়তো দেখিয়েছিলাম ক্যামেরা চালিয়ে, ছবিটা দেখিয়েছিলাম যে আলমারির পাল্লাটা কিছুতেই বন্ধ করা যায় না, ওটা সবসময় ওরমই থাকে এবং বন্ধ করে দিলেও ওটা খুলে যায়, স্টিল নাও এখনও খুলে যায়। সত্যি কথা বলতে কিছু মানুষ থাকেন যারা এতদিন বেঁচে থাকেন বা তারপরেও তারা কোনো রকম বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও তাদের মায়া থেকে যায় বা তাদের পরিবারের প্রতি কিছুটা টান থেকে যায়। তো আমি বলবো যে যেহেতু তুমি আলমারির কথাটা বললে, আমি সেই কারণেই এটা সাজেস্ট করবো যে পারলে তার ব্যবহার করা, তার যে প্রিয় জিনিসগুলো আছে সেগুলো ফেলে দাও। তার কারণ হচ্ছে অনেক সময় কি হয়, মানে আত্মারা নিজের প্রিয় জিনিসের টানেও অনেক সময় ফিরে আসে, ঠিক আছে? তো এই কারণে মানে যেহেতু আলমারিতে তার ব্যবহার করা সমস্ত, মানে সে যেই থালাতে খাবার খেত বা তার ব্যবহার্য যে কোনো প্রিয় জিনিস তো রয়েছে, তো সেগুলোর টানেও সে ফিরে আসতে পারে। আর 13 দিন মানে শ্রাদ্ধের আগের যে ঘটনাটা তুমি বললে, এটা খুবই স্বাভাবিক হওয়াটা, কারণ আমরা প্রচুর মানুষের কাছে শুনেছি যে যতক্ষণ না শ্রাদ্ধ হচ্ছে ততক্ষণ তারা অনেক কিছুই তাদের এক্সিস্টেন্স বুঝতে পারে, ইনফ্যাক্ট থাকেও। মানে মানুষের মৃত্যুর পর তার যে অশরীরী, তার যে আত্মা বা প্রেতাত্মা, সে 13 দিন তার পরিবার পরিজনদের আশেপাশেই থাকে। সে অনেক রকমভাবে বোঝানোর চেষ্টা করে, তার এক্সিস্টেন্স, তার প্রেজেন্স বোঝানোর চেষ্টা করে, পারে না, তখনই এই বিভিন্ন অবজেক্টে নক করে বা ফেলে দিয়ে নিজেদের এক্সিস্টেন্স বোঝানোর চেষ্টা করে। তো এরপর আর কোনো কিছু হয়নি না, এরপরে এখন অবধি আর ওই আলমারির পাল্লা ছাড়া এখন অবধি আর কোনো প্রবলেম ক্রিয়েট এখন অবধি আর কিছু সেরকম কিছু হয়নি। এন্টায়ার পুরো ঘটনাতেই তোমাদের কারোর কোনো ক্ষতি হয়নি? না, কারোর কোনো খারাপ উনি করেন না। আমার যতটা শুনে মনে হলো যে কোথাও না কোথাও উনি নিজের প্রেজেন্সটাকে ফিল করাতে চাইছেন। যেভাবে দেখো তুমি ব্যাঙ্গিংয়ের কথাটা যেটা বললে, কারণ উনি জীবিত অবস্থায় যখন ছিলেন তখন উনি ওইভাবেই নক করে ডাকতেন তোমাদেরকে, ওই ঘর থেকে এই ঘরের যারা থাকতো তাদেরকে ওরকম নক করেই ডাকতেন। তো ওনার চলে যাওয়ার পর উনি হয়তো সেভাবেই ডাকার চেষ্টা করেছিলেন, হয়তো কোথাও না কোথাও উনি নিজের ঘরেই স্টাক হয়েছিলেন। তো মানুষের মৃত্যুর পর মানুষ তো চট করে বুঝতে পারে না যে তার মৃত্যুটা ঘটে গেছে। বুঝতে পারলেও সে এটা বুঝতে পারে না যে সে যে রয়েছে তাকে অন্য কেউ দেখতে পাচ্ছে না। তো হয় এরকম অনেক ঘটনাই যেগুলো স্বাভাবিক নয়। মানে অনেকে শুনলে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু এরকম ঘটনা ন্যাচারালি ঘটে। এটা শুধু আজকে তোমার পরিবারে বলে না, এরকম আমার পরিবারেও এরকম ঘটনা কিন্তু রয়েছে, যেখানে মৃত্যুর পর ঠিক আছে দরজায় নকিং থেকে শুরু করে, মানে আমার ঠাকুমা মারা যাওয়ার পর, যেহেতু আজকে এর সিমিলারিটি অনেকটা পেলাম আমি, সেই কারণে এটা ফিল করছি। আমার ঠাকুমা মারা যাওয়ার পর আমার কাকা ঘুমোতে পারতো না, কারণ কাকা ফিল করতো যে আমার কাকার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে রাত্রেবেলায়। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, এটা আমার কাকা ফিল করতো। ইনফ্যাক্ট একদিন ওয়াশরুম যেতে গিয়ে দেখছে যে আমার ঠাকুমার একটা ব্যাড হ্যাবিট ছিল যে রাত্রেবেলায়, মানে যেহেতু ওনার পায়ে এত যন্ত্রণা হতো, বাতের ব্যথার প্রবলেম ছিল, তো কি করতো, মানে রাত্রেবেলায়, মানে আমার যে বাড়িটা কী হতো, ঘরের গেট থেকে বেরিয়ে সামনে বিশাল বড় একটা উঠোন রয়েছে, আচ্ছা ওকে, তো ওইখানে বসার জায়গা আছে। তো আমার ঠাকুমা কী হতো, মাঝরাত্রে ঘুম থেকে ওঠার পর মানে ঘুমোতে পারতো না তো ব্যথার চোটে, তো দেন ওই ব্যথার জন্যই সে মানে পেন কিলার এত খেত যে কিডনি খারাপ হয়ে তারপর শেষে গিয়ে মারা গেছেন উনি। তো জীবিত অবস্থায় যখন ছিলেন তখন সে মাঝরাত্রে ওই মালিশ করার যে তেল হয় না, সেই উঠোনে ওই বসে, মানে উঁচু একটা জায়গা আছে ওইখানটায় বসে ওরকম পায়ে তেল মালিশ করতেন, ঠিক আছে। তো কাকা এরকম, বাবা কখনো সেরকমভাবে ফিল করেনি, কারণ আমার বাবা কলকাতায় থাকেন না, ঠিক আছে, সে কর্মসূত্রে বাইরে থাকেন। তো কাকার ক্ষেত্রে জিনিসটা হয়েছিল যে ঘুম থেকে উঠে ওয়াশরুমে যেতে গেছেন মাঝরাতে, দেখছি আমার ঠাকুমা বসে আছে ওই জায়গাটা যেখানটায় বসে নিজের পায়ে তেল মালিশ করতো, ওখানটা বসে আছে। কাকার ভয়তে যেতে পারেনি, অবশ্যই মানে একটা ভয় তো থাকেই। তো এরকম ঘটনা হঠাৎ করে দেখে নিলে তখন মানে কি করা উচিত সেটাও অনেকে একদমই বোঝা যায় না। একদমই তাই। আর ইনফ্যাক্ট ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ করে উঠে বলছে যে মা পাশে বসেছিল, মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। তো এই ধরনের ঘটনা মানুষের মৃত্যুর পর আকছার ঘটতে পারে, ঠিক আছে, এটার মধ্যে অস্বাভাবিকতার কিচ্ছু নেই। তো যাই হোক, খুব মানে
সিমিলারিটি পেলাম তোমার দুটো ঘটনা থেকে। দুটো ঘটনার সিমিলারিটি বলতে গেলে প্রথম যে ঘটনাটা যেটা তোমার সাথে একদম প্রথমে ঘটেছিল, তো ওটার মধ্যে একটা নস্টালজিয়া রয়েছে, ওটার মধ্যে একটা সেই গ্রাম বাংলার একটা ভৌতিক ঘটনা বা ভূতের গল্পের যে একটা এসেন্স থাকে সেটা রয়েছে। ইনফ্যাক্ট তোমার এই ঘটনাটা তো মানে অনেক মানুষের সাথেই এরকম ঘটনা ঘটে, যাদের প্রিয়জন হারিয়ে যায় বা মারা যান বা চলে যায়, তারা চলে যাওয়ার পর এরকমভাবে ফিরে এসে তাদের এক্সিস্টেন্সকে বোঝানোর চেষ্টা করে। তো থ্যাংক ইউ সো মাচ সুবীর, থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো আজকের এপিসোডটা করে। তুমি ভীষণ ভালো দুটো ঘটনা শেয়ার করেছো আমাদের সাথে। আশা করি আজকের এপিসোডটা গল্পওয়ালার শ্রোতারা এনজয় করেছে, কারণ আজকের ঘটনায় হয়তো সেই পিশাচ ডেমন বা এরকম কিছু না থাকলেও বাট ঘটনাগুলোর সাথে মানুষ খুব ইজিলি কানেক্ট করতে পারবে, কারণ আমরা এরকম ধরনের ঘটনাই কিন্তু শুনে আসি, আমাদের আশেপাশে এরকম ধরনের ঘটনাই ঘটে বিভিন্ন পরিবারের সাথে। তো থ্যাংক ইউ সো মাচ। আশা করবো তোমারও খুব ভালো লেগেছে প্রথমবার গল্প বলার পডকাস্টে এসে। এতদিন শুনে এসেছি, এই প্রথমবার আসার সুযোগ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আশা করবো ইন ফিউচার তুমি যদি কখনো কোনো ঘটনা, কোনো তোমার পরিচিত কোনো মানুষের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও বা তাদের কাছ থেকে শোনার পর তুমি নিজের মতো করে এসে শেয়ার করতে চাও, অলওয়েজ ওয়েলকাম, আসতে পারো। আমি এক্সপেক্ট করবো যে তুমি আবার আসো এখানে, এসে ঘটনা শেয়ার করো। তো আজকের এপিসোডটা আমরা এখানে শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। গল্পওয়ালা, the real paranormal experience. তো কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা প্রেস করার সাথে সাথে শেয়ার বাটনও প্রেস করুন। আর যদি গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশাপাশি স্পটিফাই পডকাস্টটিকেও ফলো করতে ভুলবেন না। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি আরও একটা নতুন এপিসোড নিয়ে।